ম্যাম ভালোই। ওকে। পড়ালেখা শুরু হয়েছে ম্যাম, আপাতত একটা ক্লাস পাইছি আর কি, গত ক্লাসটা। জি ম্যাডাম, কালকেই ক্লাস নিছে, ভালোই পড়াইছে ম্যাম আপনার মতো। ওকে, ঠিক আছে। দেখো এখন আমি কোর্স প্ল্যানটা একটু দেখাই তোমাদেরকে। ভেক্টর অ্যানালাইসিস। সো ভেক্টর অ্যানালাইসিসের মধ্যে এখানে তোমাদের ভেক্টর অ্যালজেব্রা আর ভেক্টর ক্যালকুলাস দুটাই আছে ভেক্টরে। ঠিক আছে। এই যে এখান থেকে এতটুকু এটুকু হচ্ছে তোমাদের ভেক্টর অ্যালজেব্রা। দ্যাট মিনস ভেক্টর কি, কত ধরনের ভেক্টর আছে এগুলো সবগুলো দেখবা। ভেক্টর এডিশন, মাল্টিপ্লিকেশন, টু অর ট্রিপল ভেক্টরের কিভাবে আমরা মানে ইয়া করবো, এগুলো ফিজিক্যাল এন্ড জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, এগুলো হচ্ছে কি ভেক্টর অ্যালজেব্রা। আর এটার অ্যাপ্লিকেশন জিওমেট্রিতে। ঠিক আছে। আর এরপরে এই যে এটা হচ্ছে কি ভেক্টর ক্যালকুলাস। ক্যালকুলাস মিনস আমরা যেটা বুঝি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এরকম। সো আমরা এটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করব কি দিয়ে, ভেক্টর দিয়ে। ঠিক আছে। সো এটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। দেন হচ্ছে কি কমপ্লেক্স অ্যানালাইসিস। হ্যাঁ। তো এখানে তোমাদের বুক রেফারেন্স দেয়া আছে। তারপর আমি তোমাদেরকে একটু বলছি, তোমাদেরকে এসকে দাসের বইটা আছে না? এসকে দাসের জি ম্যাম, বইটা এসকে দাসের এখানে, বই হ্যাঁ আছে। এসকে দাসের বইটা এখানে আছে। এই যে এটা, এখান দিয়ে আমি ভেক্টরটা ফলো করব। ঠিক আছে। আপাতত আমি ভেক্টর দিয়ে শুরু করছি, দেখি মিড টার্মে যতটুকু করা যায় অ্যালজেব্রা করে যদি ক্যালকুলাস ধরতে পারি দেন ক্যালকুলাস পর্যন্ত যাব। আদারওয়াইজ ক্যালকুলাসের সিলেবাসটা অনেক বড়, দেন ওটা আর কমপ্লেক্স ফাইনালে হবে আর কি, এখানে যতটুকু আসতে পারি এটা পড়ার উপর নির্ভর করছে। ওকে, দেন লেটস স্টার্ট। ওকে, ভেক্টর অ্যালজেব্রা এটা হচ্ছে কি আমার আরেকটা বইয়ের রেফারেন্স, চাইলে বইটা তোমরা লিখে রাখতে পারো। এটা হচ্ছে এজেড খানের জিওমেট্রি বই, জিওমেট্রি। এটা ম্যাডাম যেটা পড়াবে 2D 3D, এই বইটা ম্যাডামটা ফলো করতে পারে, ম্যাডাম হয়তো ফলো করবেন। যাই হোক, এই বইটা তোমরা নিতে পারো। এটা হচ্ছে কি জিওমেট্রি এজেড খানের বই, জিওমেট্রি এজেড খান। আর এইচকে দাসের বইটা ফলো করলেও হবে। ঠিক আছে। আমি তোমাদেরকে মেটেরিয়াল লিখে যেটা দিচ্ছি সেটা কোন বই সেটা বলে দিলাম। ওকে। সো আমরা শুরু করছি ভেক্টর অ্যালজেব্রা। তো ভেক্টর অ্যালজেব্রা পড়ার আগে আমরা প্রথমে আমরা স্কেলার আর ভেক্টর নিয়ে কিন্তু একদম ইনিশিয়াল কিছু কথাবার্তা কিন্তু আমরা জানি যে হোয়াট ইজ স্কেলার, হোয়াট ইজ ভেক্টর, তাই না? স্কেলারটা কি, ভেক্টরটা কি আমরা আগে থেকে শিখে আসছি, জেনে আসছি যে যে কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো আমরা ম্যাগনিটিউড দিয়ে শুধু ডিফাইন করি, এটা কোনো ডিরেকশন থাকে না, সেটাকে আমরা স্কেলার বলি। সেই কোয়ান্টিটিটাকে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কি? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে কি, যেমন ভলিউম, ডিস্টেন্স, ঠিক আছে, টাইম, মাস, এগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে। সো এই কোয়ান্টিটি গুলো, এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আমরা যদি রিপ্রেজেন্ট করি ম্যাগনিটিউড দিয়ে, শুধু কোনো যদি ডিরেকশন না থাকে এমন কিছু কোয়ান্টিটি, সেগুলোকে আমরা বলি স্কেলার। আর যে কোয়ান্টিটি গুলোর জন্য রিপ্রেজেন্ট করতে ফিজিক্যালি, হ্যাঁ, সেটার জন্য যদি ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটাই লাগে, মানে যে রাশির মান ও দিক দুটাই লাগে, হ্যাঁ, সে রাশিটাকে আমরা বলি কি ভেক্টর রাশি, যেটা আমরা আগে থেকে পড়ে আসছি ফিজিক্সে, তাই না? যেমন আমরা যদি বলি এই যে একটা 1 কেজি আলু নিয়ে আসো, হ্যাঁ, আলুর ওজনটা হচ্ছে 1 কেজি। ঠিক আছে। সো কেজি যেটা বললাম যে ইউনিট দিয়ে আমরা এটা করলাম মাস। হ্যাঁ। সো ওই মাসটাকে আমরা শুধু কেজি, 5 কেজি বললে হয়ে যাচ্ছে। ঠিক আছে। এটার আমার কোনো দিক দরকার নাই। সো আমরা ওই মাসটাকে বলছি কি স্কেলার। সিমিলারলি লেন্থ, টাইম, ডিস্টেন্স, টাইম কত, এখন 10টা বাজতেছে, হ্যাঁ, টাইম। সো আমার এখানে দিকটা দরকার নাই, তো এগুলোকে আমরা বলছি স্কেলার। বাট আমরা যখন বলছি যে ও এত বেগে চলতেছে পশ্চিম দিক দিয়ে, ঠিক আছে, হ্যাঁ, সো এই ফোর্স, ভেলোসিটি, এক্সিলারেশন, মোমেন্টাম, ডিসপ্লেসমেন্ট, ওয়েট, এগুলো হচ্ছে কি সব ভেক্টর, যেটা একটা মানও থাকে, দিকও থাকে, কোন দিকে চলতেছে, হ্যাঁ, এটা মানও থাকে উপরে, নিচে, ডানে, বাঁয়ে, হ্যাঁ, একটা ডিস্টেন্সও থাকে, আর একটা ম্যাগনিটিউডও থাকে, ডিরেকশনও থাকে, সরি। সো ম্যাগনিটিউড আর ডিরেকশন দুইটা থাকলে সেটাকে আমরা বলছি কি ভেক্টর। সো আমরা এটা ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করব? হ্যাঁ, আমরা যেটা মুখে বলছি, ম্যাথমেটিক্যালি আমরা খাতা কলমে যখন যে রিপ্রেজেন্ট করতে যাব, একটা স্কেলার আর একটা ভেক্টর, একটা অক্ষর যখন আমি লিখবো, সো এটা এটা রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা এটা কিভাবে রিপ্রেজেন্ট করি? স্কেলার তো স্কেলার, আমরা যখন 5 লিখবো, একটা কনস্ট্যান্ট মান, যেটাকে আমরা স্কেলার বলে থাকি, তাই না? সো আমরা 5 লিখছি। বাট যখন আমরা একটা ভেক্টর লিখবো, তখন আমরা সেটা কি করি, ভেক্টরটা রিপ্রেজেন্ট করব ম্যাম কিভাবে, এটা উপরে ওই যে সিম্বলটা কি? ক্যাপ চিহ্ন হ্যাঁ, দিবেন। হ্যাঁ, আমরা ক্যাপ দিতে পারি, তারপরে এই অ্যারো চিহ্নটা দিতে পারি, এই বার দিতে নিচেও পারি, দিতে পারি। তারপরে
নিচে বারটা দিতে পারি, এটা দেখো ইটালিক অক্ষর তাই না, একটু বাঁকানো অক্ষরটা এটা, এরপরে যে ক্যাপ জি দিতে ম্যাম। পারি, অর অর বোল্ড অক্ষর, এটা হচ্ছে বোল্ড। বোল্ড, ঠিক আছে। সো এই বিভিন্ন অ্যাঙ্গেল আমরা এটা সিম্বলে আমি এটা ডিফাইন করতে পারি। হ্যাঁ, সো এইটা লাস্টেরটা যদি কি তুমি, বলছেন? লাস্টেরটা এই বোল্ড যে বোল্ড। বোল্ড 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 কালো করে আর কি, এটা বইয়ে দেখে বোঝা যাচ্ছে না, বুঝছো, তো বোল্ড করে বুঝতে পারতেছো না, এই এটা আর এটার মধ্যে ডিফারেন্স না, এটা একটু গাঢ় না। একটু বড় করে দিতে হয় তাই না ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তুমি লেখার সময় তুমি তার বোল্ড লিখতে পারবে না, ঠিক আছে। তুমি হয়তো কম্পিউটারে করার সময় বোল্ডটা তুমি যে ভাবে দেখা যাচ্ছে চোখে, এটা তো ওইভাবে লেখা যাচ্ছে না, একটু গাঢ় করে দিতে হবে আর কি, ঠিক আছে। তো আমি যখন একটা এ দিয়ে আমি ডিফাইন করতেছি, এটা একটা কোয়ান্টিটি, ঠিক আছে, এটা একটা কোয়ান্টিটি, সো এটাকে আমি রিপ্রেজেন্ট করব কি স্কেলার না ভেক্টর, সেটা ডিফাইন করব আমার সিম্বলের উপর। আমি যদি শুধু একটা এ দিয়ে থাকি, তাহলে সেটাকে আমি বুঝে নিব কি এটা স্কেলার, তাই না। কিন্তু আমি যদি এটা ভেক্টর রিপ্রেজেন্ট করি, আমাকে অবশ্যই এই সিম্বল গুলো দিতে হবে, এ বার, নিচে বার, উপরে বার, অথবা এই অ্যারো, অথবা এই ক্যাপ, অথবা এই এই চিহ্নটা, ঠিক আছে, মানে মোটা করে ইটালিক। দিতে হবে। ঠিক আছে। সো তুমি যদি বলো যে তুমি হয়তো পুরা ভেক্টর অঙ্ক করে দিয়ে আসছো অথচ কোনো সিম্বল নাই, তাহলে ওটা কিন্তু মানে ফিজিক্যাল, এই ওটা কিন্তু বুঝাবে কি, ওটা একটা স্কেলার। তো স্কেলার বোঝা মানে বুঝতেছো, ওটা কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি যেটা বুঝাইতে চাচ্ছ, অঙ্ক দিয়ে বুঝাই দিতে চাচ্ছ যে এটা ভেক্টর, এটা আমি যোগ করে এটা পাইছি, বাট আমি দেখতেছি এগুলো ফুল স্কেলার, কারণ কেন, তুমি সিম্বলটা ঠিক মতো দাও নাই। সেজন্য সিম্বলের দিকে ভেক্টরের ক্লাসে প্রথম দিকে প্রথমে তোমাদেরকে এটা বলছি, সিম্বলটা ভালো মতো দিবা, ভেক্টরের চিহ্নগুলো অবশ্যই দিতে হবে, ঠিক আছে। যেটাই দাও যে কোনো একটা ফলো করো, হয় বার দাও, না এরো দাও, নিচে বার দাও, অথবা ক্যাপ দাও, ঠিক আছে। সাধারণত ক্যাপটা আমরা ইউনিট ভেক্টরের ক্ষেত্রে ডিফাইন করি। এখন ইউনিট ভেক্টর কি, বিভিন্ন টাইপের ভেক্টর আমরা দেখবো পরবর্তীতে, ঠিক আছে। এরপরে দেখো আমরা এখন দেখছি ম্যাগনিটিউড অফ ভেক্টরস, মানে ভেক্টরের মান, আমরা একটা ভেক্টরের মান কিভাবে রিপ্রেজেন্ট করব। এখানে কি দিল, গ্রাফিক্যালি ভেক্টর রিপ্রেজেন্টেড বাই অ্যান অ্যারো ওপি defining the direction, the magnitude of the vector being indicated by the length of the arrow, length of the arrow। আসলে এখানের মধ্যে কিন্তু এটা মিনিংটা ডিফাইন করা আছে, ম্যাগনিটিউড মানে মান। হ্যাঁ, তাহলে আমরা ভেক্টরের মানটা কিভাবে ডিফাইন করতেছি, নিচে নিশ্চয় একটা ফিগার আছে, ফিগার আমরা বলতেছি ওপি অ্যারো দিয়ে আমরা ডিরেকশনটা বোঝাচ্ছি, আর ওপি ভেক্টরের ম্যাগনিটিউডটা ডিফাইন করব কিভাবে, লেন্থ অফ দিস অ্যারো, তার মানে ওই যতটুকু অ্যারো বলছি আমি, ও একটা বিন্দু, পি একটা বিন্দু, ঠিক আছে। এই ওপিটা যদি আমি ডিফাইন করি, চিত্রের দিকে যাই, এই যে সাপোজ এই ওপি, ওপি, হ্যাঁ, ও আর পি, এটা ও ইনিশিয়াল পয়েন্ট, এটা বলি আমরা, টার্মিনাল পয়েন্ট বলি এটা, মানে নিচের বিন্দুটাকে বলতেছে এটা, আর শীর্ষ বিন্দুটাকে বলতেছে এটা, ঠিক আছে। একটা অ্যারো চিহ্ন দিছি তাই না, তার মানে এদিকে যাচ্ছে, তার মানে এটা আমি ভেক্টর বুঝাচ্ছি, ঠিক আছে। সো ওপি, ওপি, এই ডিস্টেন্সটা এখান থেকে এতটুকু দূরত্বটা, এটাকে আমরা বলতেছি কি ম্যাগনিটিউড ভেক্টরের ক্ষেত্রে। একটা ভেক্টর, এখন এই পুরো এই ভেক্টরটাকে আমরা এ বলতে পারি, মানে ইটালিক অক্ষরে, অথবা এই যে উপরে ড্যাশ চিহ্ন দিয়ে আমি বুঝাইতে পারি এটা একটা ভেক্টর। সো এটা ম্যাগনিটিউডটা আমরা কিভাবে করব, আমার এই ইনিশিয়াল পয়েন্ট থেকে আমার এই টার্মিনাল পয়েন্ট পর্যন্ত যে দূরত্বটা, যে ডিস্টেন্সটা, এটা দিয়ে আমরা ম্যাগনিটিউডটা বুঝাই, ম্যাগনিটিউডটা বুঝাই, গ্রাফিক্যালি আমি বুঝাচ্ছি, বাট ম্যাথমেটিক্যালি আমি কিভাবে এটা বের করব, ম্যাথমেটিক্যালি আমি এটা কিভাবে বের করব, খেয়াল করো। ম্যাথমেটিক্যালি বের করতে আমি প্রথমে একটু ডেফিনেশনটা দেখো, মানে কিভাবে রিপ্রেজেন্ট করবো, সিম্বলটা দেখো। এ যদি একটা ভেক্টর হয়ে থাকে, খেয়াল করো এটা কিন্তু একটু বাঁকা করে দেয়া আছে, হ্যাঁ, এটা ইটালিক, ঠিক আছে। সো এটা এটা একটা ভেক্টর, বার দিয়ে যদি আমি ডিফাইন করি, দুই পাশে দুটা আছে, এটাকে কি বলে, আর সরি, দুই পাশে যে ম্যাম মডুলাস। মডিউলাস বলে, ম্যাগনিটিউড বলে, তোমরা মডিউলাস শিখে আসছো এতদিন, জি বাট ম্যাম। এটা এখন হচ্ছে কি আমরা ম্যাগনিটিউড। তো এটা ম্যাগনিটিউড। যখন এই ভেক্টরটা দুই পাশে যখন এই দুইটা ডান্ডার মতো যেটা আছে, এটা যদি তুমি দাও, তো এটা হয়ে যাবে তখন এটা ম্যাগনিটিউড। ভেক্টরের মান। হ্যাঁ, খেয়াল করো, আমি ভেক্টরের ম্যাগনিটিউড বের করতেছি, কথা যেটা বলতেছি এটা খেয়াল করো, কি বলছি, একটা ভেক্টরের ম্যাগনিটিউড বের করতেছি। তাহলে এই যে যেটা বের করব আমি আলটিমেটলি, ওটা কি একটা ভেক্টর হবে নাকি এমন একটা মানে স্কেলার হবে বলো তো? ম্যাম স্কেলার হবে, কারণ মান বের করে স্কেলার হবে, ফেলতে। হ্যাঁ, মান বের করে ফেলতেছি, ঠিক আছে। সো এটা একটা, তখন একটা সিম্পল একটা স্কেলার রাশি হয়ে যাবে, তাই না।
তার মানে আমি একটা ভেক্টরের ম্যাগনিটিউড, স্বাভাবিক আমি একটা ম্যাগনিটিউড বের করতেছি, আগেই বলছি আমি এটা একটা ডিসটেন্স বের করতেছি, দূরত্ব কত, 5 মিটার, 5 সেন্টিমিটার, অথবা যতই হোক আর কি, ঠিক আছে, তখন এটা হয়ে যাবে কি একটা স্কেলার। হ্যাঁ, এই তাহলে আমি ম্যাগনিটিউডের সিম্বলটা আমি দেখলাম যে আমি এভাবে ডিফাইন করব। দেন সাম ইউজফুল ডেফিনেশন ফর ভেক্টরস। ফার্স্ট ওয়ান ইজ ইকুয়াল ভেক্টরস। Two vectors are defined to be equal if their magnitudes are equal and they have the same direction. খেয়াল করো, এই ডেফিনেশন গুলো থেকে তোমাদের এই শর্ট কোশ্চেনও দেওয়া হয়, ভাইভা থেকেও জিজ্ঞেস করা হয়, সো ভালো মতো খেয়াল করো। তাহলে আমরা দুটো ভেক্টরকে ইকুয়াল কখন বলবো? যখন দুটো ডিরেকশন একই দিকে থাকবে আর ম্যাগনিটিউড ইকুয়াল হবে, সেম তাই হবে। না? ম্যাগনিটিউড যখন ইকুয়াল হবে। সো আমি যদি বলি যে এটার একটা ডিরেকশন এ ডিরেকশন এদিকে আর বি ডিরেকশন এদিকে, বাট ম্যাগনিটিউড সেম, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, সো এটাকে আমি ইকুয়াল ভেক্টর বলবো? না ম্যাম, কারণ মাইনাস হয়ে যাবে না তো, ম্যাম, একটা যদি প্লাস ধরে একটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, মানে ডিরেকশনটা আমার এটা পরস্পর বিপরীত, তাই ডিরেকশনটা না? সেম থাকতে হবে। হ্যাঁ, ডিরেকশনটা একই দিকে হতে হবে, দুইটাই, হয় দুইটা এদিকে থাকতে হবে, না হয় দুইটা এদিকে থাকতে হবে, আর ম্যাগনিটিউডটা সেম হতে হবে। সো পরীক্ষার সময়, যেমন এবারও পরীক্ষা একজন কোয়েশ্চেন দিছে কিন্তু অনেকে এটা পারে নাই যে ইকুয়াল ভেক্টর কি, ম্যাগনিটিউড সমান অথবা ডিরেকশন সমান অথবা ম্যাগনিটিউড আর ডিরেকশন সমান, এভাবে করে দিছে, সবাই তোমরা পাজল হয়ে যাও। সো এটা ভালো মতো বুঝলে এটা পাজল হওয়ার কোনো কিছুই নাই, যে আমরা ইকুয়াল ভেক্টর বলছি কাকে, দুটো ভেক্টরের যখন ম্যাগনিটিউড সেম হবে আর ডিরেকশনটা সেম হবে, ঠিক আছে, ডিরেকশন দুইটাই সেম, সেম হবে। এটা একদম সোজা, তাই না? তখন আমরা বলবো কি এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, দুইটা ভেক্টর ইকুয়াল, তাই না? ওকে, দেন লাইক ভেক্টর, সদৃশ ভেক্টর। খেয়াল করো, ইফ দ্য, এই বইটা আমি ফলো করি তোমাদের জন্য, কেন জানো? এখানে বাংলা করে সুন্দর করে বুঝাই দেওয়া আছে, বইটা খুব সহজ ভাষায়, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। আর আমার ম্যাম কাছে বইটা কার? লিখে নাও, জিওমেট্রি, জিওমেট্রি 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল জিওমেট্রি ভাবে করে আছে, লাস্টের দিকে ভেক্টর পার্টটা আছে আর কি, বাট বইয়ের নামটা হচ্ছে জিওমেট্রি এ জেড খান। ম্যাম আপনি যে পিডিএফটা নিছেন এটা আমাদের দিয়ে দিলে হয়তো। আমি তো দিয়ে দিবই, ঠিক আছে ম্যাম। ম্যাম, ঠিক আছে ম্যাম তাহলে। হ্যাঁ, ঠিক আছে, এ জেড খান, ঠিক আছে। আচ্ছা, ওকে, দেন লাইক ভেক্টরস কি বললাম? ইফ দ্য টু ভেক্টরস এ এন্ড বি হ্যাভ দ্য সেম ডিরেকশন দেন দে আর লাইক ভেক্টরস, ঠিক আছে। সো এখানে তোমাকে ম্যাগনিটিউড আর ডিরেকশনটা তোমাকে বুঝে নিতে হবে, যে আমরা বললাম কি সেম ডিরেকশনে থাকলে এটাকে আমরা লাইক ভেক্টর বলছি, ঠিক আছে। কি বললাম? ইফ দ্য টু ভেক্টরস, দুটো ভেক্টরকে আমরা যদি সেম ডিরেকশনে থাকে তখন আমরা এটাকে লাইক ভেক্টর বলি। তার মানে এখানে কি আমি তাকাবো এটার ইয়া সমান কিনা, ম্যাগনিটিউড সমান কিনা, কতটুকু না ম্যাম, দরকার আছে? তাকানোর আমার দরকার নাই, ডিরেকশন সেম দিকে থাকলে এটাকে আমরা বলছি কি সদৃশ ভেক্টর। লাইক লাইক ভেক্টর, ভেক্টর। ঠিক আছে। খেয়াল করো, চিত্র দেখে কিন্তু বোঝা যাচ্ছে দুইটা সেম, বাট ম্যাগনিটিউড কিন্তু সেম না, ঠিক আছে, বাট ডিরেকশনটা সেম হতে হবে, তাই না? ডিরেকশন একই দিকে থাকতে হবে, সো এটাকে আমরা বলবো লাইক ভেক্টর। এখানে আরো 2-3টা ভেক্টর আমি নিতে পারি, 4-5টা ভেক্টর, সবগুলো দিক যদি একই দিকে থাকে সবগুলোকে আমরা কি বলবো? লাইক ভেক্টর, ঠিক আছে। দেন আনলাইক জি ভেক্টর, ম্যাডাম, ঠিক আছে। তার মানে এটার উল্টাটা, ঠিক আছে, ম্যাম এটা বুঝছি। এটা উল্টাটা, এটার বলার দরকার আছে? দরকার নাই, তার মানে ডিরেকশনটা না ম্যাম, অপোজিট দরকার হবে, নেই। তার মানে ডিরেকশনটা অপোজিট হবে, ঠিক আছে। বাট এখানেও আগের মতো আমার এখানে এটা ইকুয়াল হতে পারে, ইকুয়াল হোক, বাট ডিরেকশনটা অপোজিট হলে আমরা এটাকে বলবো আনলাইক ভেক্টর, তাই না? ওকে, ডিরেকশনটা অপোজিট হতে হবে, খেয়াল করো। দেন জিরো অর নাল ভেক্টর, এ নাল অর জিরো ভেক্টর ইজ এ ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ জিরো, ঠিক আছে, এন্ড ইজ ডিনোটেড বাই জিরো অথবা ও, যেটাই বলো, ঠিক আছে। তার মানে এটাও একটা ভেক্টর, কখন বলছি? যখন এটার ম্যাগনিটিউডটা জিরো হবে। সো বলতেছি ভেক্টর, আবার এটার বলতেছি ম্যাগনিটিউড জিরো, কেন বলতেছি? কারণ আমরা যখন একটা ভেক্টর বের করতে যাব, আমরা ম্যাগনিটিউড বের করে আসছি না, খেয়াল আছে? এই ভেক্টরের ম্যাগনিটিউড কিভাবে বের করছি? হ্যাঁ, তো আমরা বলতেছি কি এই এই ভেক্টরটাকে নাল মডুলাস অফ ওই ভেক্টর বলতেছি, ভেক্টরটা। যে ভেক্টরটার ওটার ম্যাগনিটিউড, হ্যাঁ মনে করো এ একটা ভেক্টর, এই ভেক্টরের মান যখন জিরো হবে তখন আমরা এটাকে কি বলবো? জিরো ভেক্টর। কি মান? ম্যাগনিটিউডের মান। ম্যাগনিটিউড কিভাবে বের করবো? এই ভেক্টরের মডিউলাস বের করবো আমরা, এই ভেক্টরের মডিউলাস বের করে এটার মান যখন কি হবে? জিরো হবে, তখন আমরা এটাকে বলবো নাল ভেক্টর অর জিরো ভেক্টর। এই এ ভেক্টরটা হয়ে যাবে তখন
জিরো ভেক্টর কখন, যখন জিরো এটার ভেক্টর। ম্যাগনিটিউডটা জিরো হবে, ঠিক আছে। দেন প্রপার এন্ড ইমপ্রপার ভেক্টর, ঠিক আছে। এনি ভেক্টর এ ইজ কল্ড প্রপার ভেক্টর ইফ a vector equal to not zero, otherwise it is called improper vector. Zero vector is only improper vector. তার মানে জিরো ছাড়া বাকি যেগুলো আর কি, যদি জিরো না হয়, যদি জিরো না হয়, জিরো হলে তার মানে এটাকে আমরা বলতেছি ইমপ্রপার ভেক্টর, যেটা একটু আগে নাল ভেক্টর বলে আসছি সেটা আর কি, সেটা হচ্ছে আলটিমেট একটা ইমপ্রপার ভেক্টর। তার মানে এটার উল্টাটা হচ্ছে প্রপার ভেক্টর, মানে কি জিরো হবে না, পজিটিভ নেগেটিভ যেটাই হোক সেটা হচ্ছে কি প্রপার ভেক্টর। দেন ইউনিট ভেক্টর, এটা খুব ইম্পর্টেন্ট ইউনিট ভেক্টরটা, ঠিক আছে, খেয়াল করো। এ ইউনিট ভেক্টর ইজ এ ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ ইউনিটি। ইফ a vector is a vector with magnitude equal to not zero, and then a vector by a is a unit vector having the same direction as a. তার মানে আমি a ভেক্টরের কি বলছি, ইউনিট ভেক্টর বলছি। কিভাবে বের করব, আলটিমেটলি এটা a ভেক্টর ডিভাইডেড বাই a, এই যে এটা লিখলাম, এটা কি বলতো, ভেক্টর না স্কেলার? স্কেলার। শুধু Scalar সিম্বলটা মানে? দেখে, শুধু সিম্বলটা দেখে বলো। ম্যাম স্কেলার, সিম্বলটা ঠিক আছে। সিম্বলটা দেখে মনে হচ্ছে এটা স্কেলার, তাই না? এটাতে কোনো জি। চিহ্ন নাই, এটাতে কোনো চিহ্ন নাই। তার মানে এ ভেক্টর ডিভাইডেড বাই যে এ চার্ট দিল, এটা দিয়ে আমি কি বের করব, ইউনিট ভেক্টর বের করব, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বের করব। ঠিক আছে। তার মানে আমি যখন ইউনিট ভেক্টর বের করব, ইউনিট ভেক্টর অফ এ, হ্যাঁ, এটার ভেক্টরের ইউনিট ভেক্টর যখন আমি বের করব, তখন এটা কি করব, ভেক্টরটা দিয়ে এটার ম্যাগনিটিউডটা আমি ভাগ দিব, বুঝছো? এই ভেক্টরটা দিয়ে এটার ম্যাগনিটিউডটা আমি ভাগ দিব। আমি কিন্তু এখনো অঙ্কতে যাই নাই, ঠিক আছে। সো যদি ম্যাম আমি এটার ম্যাথে আগে যাই, আমাদের একটা জিনিস করতে হবে না, ওই এ সমান 0 নাকি ওইটা আগে করতে হবে না? হ্যাঁ, মানে ওটা বলার কারণটা কি হইলে আমি শুধু তারপরে এটা স্টেপে। দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি আমি। কারণ এটা সেজন্য এখানে বলে দিছে যে a ইকুয়াল টু নট জিরো। কেন দেখো, যদি এটা জিরো হয় তখন এটা কি আনডিফাইন হয়ে যাবে না? জি ম্যাম। আনডিফাইন তাও হয়ে যাবে না, সেজন্য, করতেই হচ্ছে না সেজন্য আমাদের। সেজন্য এটা আমাদেরকে মানে ওটা ওটা বের, ওটা বলারও দরকার নেই। সো আমি যখন ইউনিট ভেক্টরটা বের করব, ইউনিট ভেক্টরটা বের করব, তখন কি করবে, ভেক্টর দিয়ে এটার ম্যাগনিটিউডটা ভাগ দিব। তো ম্যাগনিটিউডটা তো আমরা বলতেছি মডিউলাস, তোমরা আগেই বলছো, তাই তো? তাহলে মডিউলাসটার নিচে থাকবে মানটা, আর উপরে ভেক্টরটা থাকবে। তাহলে এই একটা ভেক্টর দিয়ে তার ম্যাগনিটিউডটা দিয়ে যদি আমি ভাগ দিই, তখন এটা ইউনিট ভেক্টরটা আমি পেয়ে যাব, ঠিক আছে। খেয়াল করো, ইউনিট ভেক্টর দ্যাট মিন্স এটা হচ্ছে ইউনিটি, আমরা ইউনিটি বুঝাচ্ছি, ভেক্টরটা দিয়ে এটার ম্যাগনিটিউডটা ভাগ দিচ্ছি, ভেক্টরটা দিয়ে এটার ম্যাগনিটিউডটা ভাগ দিচ্ছি, ঠিক আছে। এটাকে বলছি আমরা একক ভেক্টর। এরপর দেখো কো ইনিশিয়াল ভেক্টর। The vectors having same initial point are called co-initial vector. ইনিশিয়াল পয়েন্ট একটু আগে বলছি তোমাদের, ইনিশিয়াল পয়েন্ট কি বলছি, যেটা যেখান থেকে শুরু, আদি বিন্দু, যেটা তোমরা শিখে আসছো ছোট, নিচে থেকে যেটা শুরু হবে, জি ম্যাম, এটা স্টার্টিং পয়েন্ট। হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আর এটা হচ্ছে টার্মিনাল। তো আমি যদি কোনো সিম্বল না দিই, এদিক থেকে শুরু করছি না এদিক থেকে শুরু করছি, বোঝা যাবে? তো আমি যদি অ্যারো চিহ্ন দিয়ে দিই, তার মানে বোঝা যাচ্ছে আমি আমার ইনিশিয়াল পয়েন্ট এটা, আর এটা টার্মিনাল পয়েন্ট, তাই না? তো আমি এটাকে যদি মনে করো পি দিলাম, ওপি একটা ভেক্টর, এটা ও দিলাম, দেন ও কিউ একটা ভেক্টর, ঠিক আছে। সো এটারও ইনিশিয়াল পয়েন্ট এটা, এটা টার্মিনাল পয়েন্ট, আর একটা ও আর। সো প্রত্যেকটার ইনিশিয়াল পয়েন্ট কোনটা, ও, তাই না? তো এটাকে আমরা কি বলবো, এই ভেক্টর গুলোকে কি ভেক্টর বলবো, কো ইনিশিয়াল ভেক্টর। যে ভেক্টর গুলোর ইনিশিয়াল পয়েন্ট সেম হবে, ঠিক আছে। এখানে চারটা ভেক্টর দিয়ে বুঝাই দিল যে এটার ইনিশিয়াল পয়েন্ট সেম, সেজন্য আমরা এটাকে বলতেছি। সো পরীক্ষাতে খেয়াল করো, আমি ফিগার এটা না দিয়ে অন্য আরেক ভাবে দিতে পারি, দিলে সমস্যা তো নাই। ইনিশিয়াল পয়েন্ট যদি সেম হয়, তখন তোমরা কো ইনিশিয়াল পয়েন্ট ভেক্টর বের করে ফেলতে পারতেছো, বুঝছো? ম্যাম আচ্ছা, ওখানে ইনিশিয়াল পয়েন্ট কি ধরছে ম্যাম, ফিগারটা আনেন, এখানে ইনিশিয়াল পয়েন্ট কি ধরছে, এই যে কিছু তো এটা ধরা এটা এটা ধরা নাই আর কি, ধরা বুঝছেন? নাই আর কি, ধরার দরকার নাই, তো ম্যাম দেখাতে যাচ্ছে। ইনিশিয়াল ভেক্টর থেকে বুঝতে পারি নাই। বুঝি নাই, কো ইনিশিয়াল ভেক্টরটা বুঝো নাই যে, জি ম্যাম। এই যে এখানে ও দাও না, আমার মতো করে মনে করো এই পয়েন্টটার নাম হচ্ছে ও, তাই তো? তাহলে ও থেকে শুরু হয়েছে না, ও বি, ও সি, ও এ, ও ডি, সব এক বিন্দু থেকে গেছে না? তার মানে প্রত্যেকটার ইনিশিয়াল পয়েন্ট কি, ও।
তাই না? এই ওবি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট মানে আদি বিন্দু, যে পয়েন্ট থেকে আমি শুরু করছি, ও থেকে শুরু করে বি তে গিয়ে শেষ হয়েছে, এটাকে বলবো ইনিশিয়াল পয়েন্ট, এটাকে বলছি আমি টার্মিনাল পয়েন্ট। এটাকে বলছি ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, সিটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। তাহলে ওটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, আদি বিন্দু। ঠিক আছে? তাহলে এখানে কয়টা ভেক্টর আছে? 4টা ভেক্টর আছে। ভেক্টর যেটা কেমনে বুঝলাম? কারণ এটা ডিরেকশন আছে, আমি সিম্বল দিয়ে এখানে ডিফাইন করছি, তাই না? এই যে একটা ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, তাই না? ও আরেকটা জিনিস বলি তোমাদেরকে, এই যে দেখছো প্রত্যেক সময় আমরা কিন্তু ক্যাপিটাল লেটার গুলো দিয়ে ডিফাইন করতেছি, তাই না? সো ভেক্টর আমরা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু ডিফাইন করব, যে কোনো একটা ভেক্টর। ঠিক আছে? সো এখন কোইনিশিয়ালটা ক্লিয়ার হয়েছে এখন, যে বুঝতে পারো নাই? ম্যাম সেম ইনিশিয়াল পয়েন্ট হলে মানে একটাই যদি ইনিশিয়াল পয়েন্ট থেকে অনেকগুলো ভেক্টর বের হয়, তখন আমরা এটাকে বলবো কো ইনিশিয়াল ভেক্টর। দেন co-linear vectors. Vectors which have the same support are said to be collinear, and the line is known as the line of vectors. If A and B are two collinear vectors, then A equal to NB, where N is a scalar. তার মানে এখানে আমরা যদি সেম পয়েন্টে থাকে, এটাকে আমরা কোলিনিয়ার পয়েন্ট বলছি, কোলিনিয়ার ভেক্টর বলছি। যে ভেক্টরস which have the same support are said to be collinear, and the line is same support বলতে সেম মান আর কি, and to be collinear, and the line is known as the line of the vectors. তার মানে দেখো একটা n একটা কনস্ট্যান্ট মান, সাপোজ মনে করো 5, ঠিক আছে? তার মানে একটা একটা কনস্ট্যান্টের সমানুপাতিক আর কি, ঠিক আছে? এটা আমরা কি, এটাকে যদি আমি এভাবে লিখতে পারি না, এ সমানুপাতিক বি লিখতে পারি না? ফিজিক্সে করে আসছো, লেখা মনে যায়। আছে? তো লেখা এটাকে যায় ম্যাম। সমানটাকে আমি যখন সমান দিয়ে লিখি, একটা কনস্ট্যান্ট মান দিতে হয় না? করে আসছো না এটুকু? জি ম্যাম। জি ম্যাডাম, জি। কনস্ট্যান্ট তার বলতে মানে একটা ইকুয়াল একটা হ্যাঁ, তাহলে এটা ধ্রুবক। এটা দিয়ে কি বুঝায়? আচ্ছা, অথবা এটা দিয়ে কি বুঝায়? বুঝতে পারতেছো না? ম্যাম ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে এ ব্যস্তানুপাতিক হচ্ছে বি আর এর এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। সমানুপাতিক। ঠিক আছে? তার মানে এ যত বাড়াবা, বি যত বাড়াবা, এ কি বাড়বে না কমবে? ব্যস্তানুপাত ম্যাম ব্যস্তানুপাতিক কোনটার কমবে, ক্ষেত্রে ম্যাম? ব্যস্তানুপাতিকে উপরেরটা এটা নাকি বাড়লে নিচেরটা? আর সমানুপাতিকে বাড়বে। ব্যস্তানুপাতিক হচ্ছে নিচেরটা, যেটা আমি ডিভাইড লিখছি সেটা। ঠিক আছে? এটা হচ্ছে সমানুপাতিক, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, আর এটা বি যত বাড়বে এ তত বাড়বে, তাই না? বি যত তত হয়ে যাবে, আর এটা জি ম্যাম। কমবে, তাই না? তো এই জিনিসটা আমরা এখানে বলছি যে কোলিনিয়ার এর ক্ষেত্রে। ঠিক আছে? সো দুইটা ইকুয়াল তখনই বলছি, কোলিনিয়ার তখনই বলছি যখন এটা সেম মান হবে। এখানে এন দিয়ে আমরা এটা স্কেলার বুঝাচ্ছি। আর হচ্ছে এখানে দেন কোপ্লেনার ভেক্টর। A system of vectors is said to be coplanar if their support are parallel to the same plane. এর আগেরটা দেখো সেম লাইনে ছিল, সেটাকে আমরা বলছি কোলিনিয়ার। আর এখানে আমরা বলছি সাপোর্ট সেম, মানটা সেম, বাট এটা প্যারালালি, তখন আমরা এটা বলছি কোলিনিয়ার, সরি কপ্লেনার। কপ্লেনার মানে সমতলীয়, একই প্লেনে যখন থাকবে, একই প্লেনে যখন থাকবে তখন আমরা এটাকে বলছি কি কোপ্লেনার। দেন রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর, এটা থেকে আমাদের মোটামুটি ম্যাথটা শুরু হবে। দেন পজিশন ভেক্টর আছে। ওকে, তাহলে রেক্টেঙ্গুলার, তার মানে রেক্টেঙ্গুলার মানে আমার আয়তাকার জিনিস। যদি আমি চিন্তা করি এটা আয়তাকার একটা বক্স অথবা একটা ঘর, যদি তুমি চিন্তা করো যে তোমার ঘরের দেয়ালের একদম কর্নারে, দেয়ালের পয়েন্টটা যদি তুমি চিন্তা করো 3 ডাইমেনশনালি, ঠিক আছে? তাহলে এটা দেখো 3 ডাইমেনশনালি যদি তুমি চিন্তা করো একটা বক্স আঁকো, দেন আমরা এটাকে যদি ভেক্টর দিয়ে ডিফাইন করি, সো আমরা এখানে বলছি কি সেট অফ ভেক্টর আইজেকে। আইজেকে কেমনে বলি আমরা? আইজেকে বলতেছি কিসের জন্য? আমরা এটাকে যদি এক্স অক্ষ ধরি, যে এটাকে যদি এক্স অক্ষ ধরি, আর পারপেন্ডিকুলারটাকে যদি ওয়াই অক্ষ ধরি, আর এইটাকে ধরতেছি কি জেড অক্ষ। ঠিক আছে? খেয়াল করো, অ্যাক্সিস বলছি, এটাকে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এন্ড এটা জেড অ্যাক্সিস। আর এখানে আই জে কে, এটা কি দিল? ওই যে এখানে ক্যাপ চিহ্ন দিয়ে দেখে বোঝা যাচ্ছে এগুলো কি ভেক্টর। এই ভেক্টর গুলোকে আমরা বলছি কি, এই ভেক্টর গুলোকে আমরা বলতেছি কি এক্স অক্ষের দিকে আই, ওয়াই অক্ষরটাকে আমি বলছি কি জে, এন্ড জেড অক্ষরটাকে আমি বলছি কি কে। ঠিক আছে? তার মানে তিনটা ভেক্টরের দিকে তিনটা অ্যাক্সিসের দিকে আমি তিনটা ভেক্টর ডিফাইন করতেছি। ঠিক আছে? যেগুলোর মান হচ্ছে কি 1, আমরা আলটিমেটলি এটা ধরে রাখি, এটা ম্যাগনিটিউড হচ্ছে কি 1, বাট ডিরেকশনটা তিন দিকে, 3 অ্যাক্সিসের দিকে। ঠিক আছে? সো এগুলো দিয়ে যখন আমি একটা
মানে একটা সিস্টেম কল্পনা করি, তখন এটাকে আমরা কি বলছি, একটা রেক্টেঙ্গুলার সিস্টেম অথবা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বলে, এটাকে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। কিভাবে? এটা একটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এক্স অক্ষের দিকে এটাকে আমি বলছি কি আই ভেক্টর, হ্যাঁ, ওয়াই অক্ষের দিকে যেটা সেটাকে জেড, সরি জে, আর জেড অক্ষরটাকে আমি বলছি কি কে। তখন আমরা এটাকে বলছি রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর, যেগুলো প্রত্যেকটার মান ইউনিট ভেক্টর বলছি কেন, এগুলো প্রত্যেকটার মান আমরা 1 ধরে কাজ করি, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি কি রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, রেক্টেঙ্গুলার কেন বলছি সেটা বুঝতে পারতেছো? সবগুলো চতুর্ভুজ হয়ে যাচ্ছে, তাই না? জি ম্যাডাম। ওকে, ম্যাডাম ওয়ান ওয়ান যেটা বলছেন মান ওটা বুঝলাম না, ওটা ওয়ান ওয়ানটা মান হচ্ছে মানে ইউনিট ভেক্টর গুলোকে আমরা 1 ধরে করি, সেটা বলছি। 1 ধরি ইউনিট ভেক্টর, ইউনিটের ধরে করে বলতেছি, ধরে করে বলতেছি এটার ম্যাগনিটিউডের মান, ম্যাগনিটিউড হচ্ছে কি 1। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর মানে কি বাংলা কি হবে, একক ভেক্টর না? তার মানে এটার ম্যাগনিটিউড কত হবে? 1, সেটাই ওয়ান। বলছি, ঠিক আছে। দেন পজিশন ভেক্টর, দেখো পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর হচ্ছে কি অবস্থান ভেক্টর। Let any arbitrary point O be the origin of a reference, then the position of a point P can be uniquely specified by the vector R or OP. আগের মতো চিন্তা করো, ফিগারটার দিকে তাকাও, ওটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট আর পিটা হচ্ছে আমার টার্মিনাল পয়েন্ট। তাহলে ওপি যদি আমি একটা ভেক্টর ধরি, এই ভেক্টরটা যদি আমি আর দিয়ে স্মল আর দিয়ে ডিফাইন করি, তখন আমি এই যে পি ভেক্টর অথবা ওপি ভেক্টরের পজিশন ভেক্টরটা আমি আর দিয়ে ডিফাইন করি। পি ভেক্টরের পজিশন ভেক্টরটা আমি মানে আলটিমেটলি ওপি ভেক্টরটাকে আমি আর ধরতেছি, মানে এটাকে আমি আবার পজিশন নাম দিচ্ছি, খেয়াল করো, অন্য নামে আমি ডিফাইন করতেছি। কেন অন্য নামে ডিফাইন করতেছি? কারণ the vector r is said to be position vector of p related to the origin O and is defined by, দেখো pr মানে এটা দিয়ে আমি ডিফাইন করতেছি pr, আরটা কি বলছি পজিশন ভেক্টর, আরটা হচ্ছে পজিশন ভেক্টর। দ্যাট মিনস আমি এখানে দিকটা বোঝাচ্ছি, আমি এদিকে যাচ্ছি, এখন এখানে চিহ্ন দেয়া আর এখানে চিহ্ন দেয়া সেম কথা, বাট আমি যখন পজিশন বোঝাবো তখন আর দিয়ে আমি ডিফাইন করব। এই যে আর বোঝাচ্ছি, আর মিনস, আর দিয়ে আমি কি বলছি পজিশন পজিশন। আর মিনস পজিশন ভেক্টর, তার মানে আমি একটা ভেক্টর ডিফাইন করতেছি। আমি যেহেতু এখন একটা ম্যাথ করাই নাই, একটা সিম্বল দিয়ে আমি করাই নাই অঙ্ক, বাট আমি এখানে করাইতে হচ্ছে। তো পজিশন ভেক্টর মানে আমি কি বুঝাবো, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। খেয়াল করো, এটা কি একটা ভেক্টর নাকি স্কেলার? অবশ্যই একটা ভেক্টর, এখানে তো চিহ্ন দেখে বোঝা যাচ্ছে এটা একটা ভেক্টর, তাই না? তাহলে এই যে ভেক্টর। এখানে আই জে কে দিয়ে যে ডিফাইন করলাম, এই যে ভেক্টর, এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর। এক্স অক্ষের সাপেক্ষে যেটা সেটাকে হচ্ছে আই, ওয়াই অক্ষের সাপেক্ষে যেটা সেটা জে কে। তো আমি এই আর দিয়ে কি বোঝাচ্ছি পজিশন ভেক্টর, যেটা ডিফাইন করবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তার মানে তিনটা অক্ষের সাপেক্ষেই মানে একটা ভেক্টর ডিফাইন করবে, ঠিক আছে। আলটিমেটলি আর এর মান হচ্ছে কি এটা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তার মানে তোমাকে যখন একটা আর দিয়ে যখন তুমি অঙ্ক কোনো একটা করতে যাবা, আর ভেক্টর, তার মানে এটা হচ্ছে কি পজিশন ভেক্টর, এটা হচ্ছে পজিশন ভেক্টর, যেখানে এটার মান হবে কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে পজিশন। দেন হচ্ছে রিসিপ্রোকাল ভেক্টর, এটা হচ্ছে এটা একটা আরেকটা, একটু আগে তোমরা যেটা মানে ব্যস্তানুপাতিক বলছিলে না, এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, দেন সাম অর রেজাল্টেন্ট অফ ভেক্টরস, আমরা দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর কিভাবে বের করব অথবা সাম কিভাবে, যোগ কিভাবে করব, যেটা কিন্তু তোমরা করে আসছো আগেও। তারপর একটু বলি, আমরা যখন দুইটা ভেক্টর যোগ করব, ঠিক আছে, সাপোজ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এই যেখানে খেয়াল করো একটা ভেক্টর, আমি এটা দিকটা এদিকে বলছি, এটা বি একটা ভেক্টর, খেয়াল করো এটার ইনিশিয়াল পয়েন্ট এটা, এটা টার্মিনাল পয়েন্ট এটা, আর বি ভেক্টর যেটা ধরতেছি সেটার ইনিশিয়াল পয়েন্ট এটা। তার মানে এ ভেক্টরের টার্মিনাল পয়েন্ট আর বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট সেম, তাই না? জি ম্যাম। অনেকে বুঝবে না হয়তো, আবার একটু দেখায়। যে ভেক্টরটা শুরু আর একটা শেষ আর কি। হ্যাঁ, আরেকটা শেষ, মনে করো এ একটা ভেক্টর, হ্যাঁ এ একটা ভেক্টর এখানে, তার মানে এটার ইনিশিয়াল পয়েন্ট এটা, টার্মিনাল পয়েন্ট এটা। এইখান থেকে আমি আরেকটা ভেক্টর ধরতেছি, ঠিক আছে, এটা হচ্ছে কি বি।
তার মানে এটার ইনিশিয়াল পয়েন্ট এটা, এর টার্মিনাল পয়েন্ট যেটা সেটা, তাই না? এটা হচ্ছে বি। ঠিক আছে, এরকম যখন হবে তখন আমরা প্রথমটার ইনিশিয়াল থেকে পরেরটা টার্মিনাল পর্যন্ত যোগ করে যেটা পাই সেটাকে আমরা বলছি কি রেজাল্টেন্ট ভেক্টর অথবা এ প্লাস বি, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, তখন আমরা এটা রেজাল্টেন্ট ভেক্টর বের করি কিভাবে, যোগ করে, লব্ধি ভেক্টর যেটা বলে বাংলায়। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা করে আসছো। সেটা প্রথম এভাবে করে বুঝাই দিল যে একটা ভেক্টর বি একটা ভেক্টর, তারপর দুইটাকে যোগ করলো মানে অ্যাড করলো, করে এটার ইনিশিয়ালের সাথে ওটার পরেরটা টার্মিনাল যোগ করলো, দেন ওটার ডিরেকশনটা কোন দিকে হচ্ছে সেটা খেয়াল রাখো। মানে এই যে রেজাল্টেন্ট ভেক্টর যেটা এ প্লাস বি যেটা লব্ধি ভেক্টর, হ্যাঁ এটার মান যদি তুমি সি ধরো, যে সি, এই সি ভেক্টরটা লব্ধি ভেক্টর, সরি ডিরেকশনটা কোন দিকে খেয়াল করো, প্রথমটা যেটা ডিরেকশন থাকবে ওইদিকে, কারণ এটার ইনিশিয়াল পয়েন্ট থেকে তুমি এটা আঁকতেছো। ঠিক আছে, সো ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশন না দিয়ে তুমি যদি এটা চিত্র আঁকো তাহলে এটা এমন একটা ত্রিভুজের একটা ব্যাপার হয়ে যাবে, তখন তুমি ভেক্টর দিয়ে বুঝাইতে পারবা না। ঠিক আছে, সো এটা কোত্থেকে আসছে কিভাবে আসছে যে সি ইকুয়াল টু এ প্লাস বি, সেটার প্রমাণও কিন্তু আছে। এরপর হচ্ছে কি যে প্যারালোগ্রাম, ল অফ এডিশন মানে সামান্তরিকের সূত্রটা, এগুলো কিন্তু আমার মনে হয় তোমরা যারা ইন্টারে হায়ার ম্যাথ ছিল তারা মনে হয় এগুলো করে আসছো, তাই না? করছো না এগুলো, কিছু করে আসছো না জিনিস? জি ম্যাডাম। উম, এটাই হচ্ছে মেইন মানে ভেক্টরের অ্যাপ্লিকেশন আর কি। জিওমেট্রিতে আমরা এই ভেক্টর দিয়ে কিন্তু এগুলো প্রমাণগুলো করে ফেলছি, অনেক প্রমাণ। ঠিক আছে, তো এখানে দেখো যে প্রমাণটা একটু দেখাই, যে সামান্তরিকেরটা প্যারালোগ্রামেরটা, যে ফিগার খেয়াল করো, প্যারালোগ্রাম কোনটাকে বলে, সামান্তরিক কোনটা? এটাকে সামান্তরিক কেন বলছি? ও পি কিউ আর, ও পি কিউ আর এটাকে সামান্তরিক কেন বলা থাকে? হুম, বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয়। সব বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান। একটা বাহু সমান আর একটা কর্ণ সমান। অপোজিট, হ্যাঁ হ্যাঁ অপোজিট বাহুগুলো সমান। ঠিক আছে, তো যদি ফুল সব বাহু সমান হতো তখন আমরা এটাকে কি বলতাম, স্কয়ার বলতাম, তাই না? বর্গ। আচ্ছা, ম্যাম বর্গ বলতাম। হ্যাঁ। ডিফারেন্স অফ ভেক্টর, হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমরা ইয়াটা দেখি, লটা দেখি, যে লেট ওপি কিউ আর বি এন প্যারালোগ্রাম, ওকে, দেন ওপি ইকুয়াল টু আর কি ইকুয়াল টু এ ভেক্টর। দ্যাট মিন্স আমি ওই যে আমরা বললাম যে অপোজিট লাইনগুলো সমান বললাম না, তাহলে ওপি আর আর কিউ এই দুইটা সেম অপোজিট লাইন, বাহু, ওটার মান আমি ধরতেছি একটা ভেক্টর দিয়ে এ ভেক্টর। ঠিক আছে, আর বাকি যে দুইটা ভেক্টর আছে মানে বাকি দুই পাশে দুইটা, এই যে ও আর প্লাস পি কিউ, এই যে ও আর প্লাস পি কিউ, এই দুটার মান হচ্ছে কি বি ভেক্টর। এটাকে এই এ ভেক্টর দিয়ে ডিফাইন করতেছি, এই অপোজিট দুটো ভেক্টরকে, আর এই অপোজিট দুটো ভেক্টরকে আমি বি ভেক্টর দিয়ে ডিফাইন করতেছি, কারণ দুটা ভিন্ন মান, তাই না? সেজন্য সো আমরা এখানে বলছি কি এ প্লাস বি দুইটা ভেক্টর আমি যোগ করছি, যোগ করে আমি কি পাইছি দেখো, এ প্লাস বি যদি আমি লিখি, আমরা লিখতেছি এ এর মান ওপি লিখলাম, বি এর ক্ষেত্রে আমি ও আর লিখলাম, লিখার পরে এখন ও আর এর মান আমি আবার পি কিউ লিখছি, কিভাবে লিখছি সেটা তোমরা এখানে দেখলে বুঝবা। দেন আমরা এখানে বলছি কি ও কিউ, ও কিউ মিনস কি, ও কিউটা কি চলে আসলো, ও কিউটা কি চলে আসলো, ও কিউটা কি, কর্ণ। কর্ণ, কর্ণ, তাই না? ম্যাম কর্ণ। ও কিউটা চলে আসলো একটা কর্ণ। তার মানে আমি কি বুঝাচ্ছি, এ ভেক্টর এর সাথে বি ভেক্টর যোগ করলে আমি এটার কর্ণটা পাচ্ছি, তাই না? এটাকে এইটা কোত্থেকে আসছে, এই ও কিউটা ওপি প্লাস পি কিউ, এই যে ওপি প্লাস পি কিউ উল্টো ও কিউটা কেমনে লিখলাম, একটু আগে যেটা আমরা ত্রিভুজের সূত্র থেকে দেখে আসছি, মানে রেজাল্টেন্ট ভেক্টর দিয়ে দেখে আসলাম না, যে এ ভেক্টর সাথে বি ভেক্টর যোগ করলে আমি এ প্লাস বি পাচ্ছি, তাই না? ওখান থেকে আমি এটা লিখলাম যে ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু ওপি। তার মানে কি দাঁড়াইলো, এই যে এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটো যোগ করলে আমি এর মানে রেজাল্ট মানে ইয়াটা পাচ্ছি, কর্ণটা পাচ্ছি, ও কিউটা পাচ্ছি। এটা হচ্ছে কি আমার প্যারালোগ্রামের সূত্রটা। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গেল ল। আচ্ছা, ট্রায়াঙ্গেল লটা ইউজ করে আমি ত্রিভুজের সূত্রটা ইউজ করে আমি সামান্তরিকের মানে প্যারালোগ্রামের ফর্মুলাটা আমি এখানে দেখলাম। ওকে, এরপর হচ্ছে ডিফারেন্স অফ
টু ভেক্টরস, আমরা রেজাল্টেন্ট ভেক্টর দেখলাম, অথবা কি বলে এটাকে, লব্ধি ভেক্টর বলো অথবা সাম বলো, যোগ বলো, যেটাই বলো, আমরা সেটা দেখছি। এখন দেখছি ডিফারেন্স অফ টু ভেক্টরস, দুইটা ভেক্টরের অন্তর অথবা বিয়োগফল আমরা কিভাবে বের করছি। দেখো, let a and b any two vectors, the difference of vectors a and b is a vector c, এই মাইনাসটা, এই বিয়োগটাকে যদি আমি c দিয়ে ডিফাইন করি, found by placing the, কেমনে প্লেস করব, কেমনে এটা আমি ডিফাইন করব ম্যাথমেটিক্যালি, সেটা খেয়াল করো। the initial point of b on the initial point of a, ঠিক আছে, এটা কিভাবে প্লেস করতেছি, b এর ইনিশিয়াল পয়েন্টের সাথে a এর ইনিশিয়াল পয়েন্ট, and then joining the terminal point of b to the terminal point of a। কি করলাম, চিত্রটা চোখের সামনে মানে ইয়া করো, আঁকো। দুইটার ইনিশিয়াল পয়েন্টে কি হবে, একটার উপরে একটা নাকি একই পয়েন্ট হবে বলো তো? ইনিশিয়াল পয়েন্টটা এর ইনিশিয়াল পয়েন্ট আর বি এর ইনিশিয়াল পয়েন্ট কি সেম হবে, নাকি একটার ইনিশিয়াল পয়েন্ট থেকে আরেকটার ইনিশিয়াল পয়েন্ট বের হবে? কোনটা বুঝাইছে এখানে? দেন জয়নিং দ্য টার্মিনাল পয়েন্ট বি টু দ্য টার্মিনাল পয়েন্ট এ, এটা তো বুঝছো, দুইটা টার্মিনাল পয়েন্ট যোগ করতেছি, বি এর টার্মিনাল পয়েন্টের সাথে এ টার্মিনাল পয়েন্ট। টার্মিনাল মানে কোনটা, শীর্ষবিন্দু, তাই না? ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে আদি বিন্দুটা। তাহলে ফিগারটা কিরকম হবে, কেউ কি বুঝতে পারছো? দেন ওটাকে আমরা বলতেছি কি ডিফারেন্স। ওই ফিগারটা দেখে আমি বুঝতে পারবো যে কি a মাইনাস বি বের করতে পারবো। ইনিশিয়াল পয়েন্ট কি দুইটা সেম? কেউ কি বুঝতে পারছো এটা? সেম হবে, কারণ এখানে সেম হবে, এর উপর বি পড়ছে। এর উপর বি পড়ছে না, দুইটার ইনিশিয়াল পয়েন্ট সেম বাট টার্মিনাল পয়েন্ট ভিন্ন, টার্মিনাল পয়েন্ট ভিন্ন। দেন আমি ওই দুইটাকে যোগ করব, এর টার্মিনাল পয়েন্টের সাথে বি টার্মিনাল পয়েন্ট যোগ করব, বুঝছো? ফিগারটা এখানে দেখাই নাই। দেন আমরা a মাইনাস বি টা বের করতে পারবো। এখন বলতেছি যোগ আবার মাইনাস কেমন হলো, এরকম না ব্যাপারটা? আমি ফিগারটা দেখাই তোমাদেরকে। এই যে দেখো, a ভেক্টর, হ্যাঁ, ইনিশিয়াল পয়েন্ট কোনটা, এটা না? দুটো শাখা বের করে দিলে তো হইছে। এটা কি বি ভেক্টর, এটা টার্মিনাল পয়েন্ট, এটা। এখন আমি কি করব, এটাই ভাবে করে লিখবো, ঠিক আছে? টার্মিনালের সাথে এই টার্মিনাল যোগ করছি, টার্মিনালের সাথে এই টার্মিনাল যোগ করছি, তখন আমরা এটাকে বলতেছি কে মাইনাস বি। সো এ প্লাস বি আর এ মাইনাস বির মধ্যে ডিফারেন্সটা কি বুঝতে পারছো? এইটার এই ডিরেকশনের উপর ডিফাইন করতেছে, ডিরেকশনের উপর। আবার খেয়াল করো যদি না বুঝে থাকো, এই যে এখানে চিত্র আছে, এটার ডিরেকশনটা খেয়াল করো। এটা যেখান থেকে শেষ হয়েছে, এর যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে বিটা শুরু হয়েছে, তার মানে এটা ডিরেকশন, এটা দুইটার ডিরেকশন কি ভিন্ন দিকে না? একটা এদিকে একটা এদিকে না? বাট এখানে এখানে এ মাইনাস বি এর ক্ষেত্রে ডিরেকশন এ আর বি ডিরেকশন কোন দিকে? সেম দিকে, তাই না? সেজন্য এটা বলছি দুইটার ইনিশিয়াল পয়েন্ট সেম। এরপরে এই দুটাকে যদি আমি টার্মিনাল পয়েন্ট দুটাকে যখন অ্যাড করব, তখন আমি এখান থেকে a মাইনাস বি টা বের করে ফেলতে পারবো। ডিফারেন্সটা কি তোমরা বুঝতে পারছো? a প্লাস বি আর a মাইনাস বি এর শুধু ডিরেকশনের উপর, মানে জি ম্যাম, বুঝছি। আমি আবার পাশাপাশি লিখছি, তখন বুঝতে পারবো। সাপোজ এটা a এটা b, হ্যাঁ, যখন আমি যোগ করব, ঠিক আছে, সরি, এটা এইভাবে করতে হবে যদি আমি এদিকে এদিকে যোগ করি, হ্যাঁ, এইভাবে। এটা হবে কি, দেখে বলবা, আমি আঁকতেছি, তোমরা দেখে বলবা। এটা এ এটা বি, দেখে বলো, এটা চিহ্নটা এদিকে, এ মাইনাস বি। এটা কি হবে? প্রথমটা কি হবে? এটা কোনটা ম্যাম? এটা এটা এ প্লাস বি। কোনটা? এ প্লাস বি, ঠিক আছে। কেন? কারণ এর ইনিশিয়াল পয়েন্ট এটা, এটা এদিকে যাচ্ছে, এটা টার্মিনাল পয়েন্ট থেকে বি শুরু হয়েছে, সো এ বাকি যে ডিসটেন্সটা সেটা হবে এ প্লাস বি, তাই না? এরপর এটার ইনিশিয়াল পয়েন্ট সেম এ আর বি, ঠিক আছে। দুটো টার্মিনাল যখন আমি অ্যাড করব, তখন এটা কি পাবো? এ মাইনাস বি। বুঝে গেছে? সো যদি এখনো কেউ না বুঝে থাকো, রেকর্ড থেকে বুঝে নিও।
ঠিক আছে? তো এটাকে আমি সি দিয়ে যদি ডিফাইন করি, প্লাসের ক্ষেত্রে আমি সি দিয়ে ডিফাইন করছি। সো বাকি দুটো টার্মিনাল পয়েন্ট যোগ করে আমি যেটা পেলাম সেটা হচ্ছে কি এ মাইনাস বি। তো বললাম কি টার্মিনাল পয়েন্ট যোগ করছি, খেয়াল করো আমি বলছি টার্মিনাল পয়েন্ট যোগ করতেছি, তাহলে আবার এ মাইনাস বি কেন লিখলাম বলতো? এটার ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি হবে? কেন আমার এ মাইনাস বি হলো, এ প্লাস বি হলো কেন? আসলে কিন্তু আমি যোগ করছি, কি যোগ করছি? এর যেদিকে বিটা হচ্ছে এর উল্টা দিকে, তাই না? সেজন্য এটার অপোজিট ডিরেকশন হবে মাইনাস বি, সেজন্য এটা হয়ে গেল এ মাইনাস বি। বুঝতে পারছো? সো এটা যদি না বুঝে থাকো এটা এভাবে বুঝো, অথবা এটা বুঝে থাকলে এভাবে বুঝো, যেটা দিয়ে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে? তো এটা ডিফাইন করতেছে তোমার ডিরেকশনের উপরে, তোমার এডিশন আর ডিফারেন্সটা আমার ভেক্টরের ডিরেকশনের উপরে ডিফাইন করতেছে। দেন দেখো লস অফ ভেক্টর অ্যালজেব্রা। অ্যালজেব্রা মানে কি যোগ বিয়োগ এগুলো আসবে। সো এখানে কিছু ল আছে ভেক্টরের, এগুলো আমাকে ফুলফিল করতে হয় অথবা এগুলো মেনে চলে ভেক্টরের ক্ষেত্রে। ফার্স্ট ওয়ান ইজ a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। তার মানে আমি এ আর বি ভেক্টর যোগ করে যেটা পাবো বি আর এ ভেক্টর করে সেম পাবো, সেটাকে আমরা বলছি কমিউটেটিভ ল ফর এডিশন। ম্যাম আমাদের ক্লাস টাইম ঠিক শেষ। আছে? না, আমাদের তো 2 ঘন্টা ক্লাস। 2 ঘন্টা ম্যাম ক্লাস। সরি, 2 ঘন্টা বললাম ম্যাম। ডাবল ক্লাস। হ্যাঁ জি হ্যাঁ ম্যাম, ডাবল double class ক্লাস, ছিল। আসমাইন ডাবল ক্লাস আজকে। আচ্ছা না ম্যাম, ঠিক আছে ম্যাম, সরি আমি ওকে দেখে ভুল ওকে করছি। ওকে, আবার আমি ভাবছি কি রুটিনটা আবার চেঞ্জ হলো কিনা। আচ্ছা যাই হোক, তারপর দেখো এম এ ইকুয়াল টু এ এম। এখানে এম কোথেকে আসছে? এম একটা স্কেলার আমি যদি ধরে নিই, সাপোজ 5 স্কেলার মনে করো 5। সো 5 এর মান যেটা হবে এ 5 এর মানও সেম হবে, এটাকে বলছি কমিউটেটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। দেন এ প্লাস বি প্লাস সি, এটা ব্র্যাকেট দিয়ে বুঝাচ্ছে, দ্যাট মিনস এটা আমি আগে বুঝে নিব, আগে মানটা আমি বের করে নিব। তার মানে এ বি সি যদি তিনটা ভেক্টর হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বলছি অ্যাসোসিয়েটিভ ল। কোনটা? যে বি প্লাস সি ভেক্টর যোগ করে যেটা হবে সেটার সাথে যদি আমি এ যোগ করি সেটা ইকুয়াল টু কি বন্ধ হবে? করে এ দিই। প্লাস বি প্লাস সি। বন্ধ করে ঠিক দিই। আছে? এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। দেন হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল ফর মাল্টিপ্লিকেশন, এরকম এম ইন্টু এন এ। এখানে এম আর এন গুলো কি কনস্ট্যান্ট, এম আর এন হচ্ছে কনস্ট্যান্ট, বুঝে নিতে হবে। দেন এম এন ইকুয়াল টু এ। ঠিক আছে? তাহলে এই ল গুলো আমাদের ভেক্টর মেনে চলে। এখন কেমনে মেনে চলে এটা কি এমনি আমরা লিখে ফেলছি? এগুলো প্রত্যেকটা প্রমাণ এখানে করে দিচ্ছে যে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ কেমনে আসে। আলটিমেটলি আবার বলছি এগুলো কিন্তু তোমরা আগে কিন্তু কিছু করে আসছো, তোমরা যখন জিওমেট্রি করছো তখন কিন্তু এগুলো প্রমাণ করে আসছো। তো দেখো এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বি প্লাস এ কেমনে আসে সেটার প্রমাণ কিন্তু এখানে বের করে দিছে। কিভাবে? প্যারালোগ্রাম দিয়ে একটা সামান্তরিক একে এটা সুন্দর করে বুঝাই দিল যে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। আগে যেটা আমরা এই প্যারালোগ্রামের দিয়ে একটা সূত্র বলছিলাম সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছে। এরপরে ট্রায়াঙ্গেল ফর্মটাও অ্যাপ্লাই করছে। ট্রায়াঙ্গুলার ফর্ম মানে কোনটা? ত্রিভুজ সূত্র কোনটা? ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টরটা, এ ভেক্টর আর বি ভেক্টর যোগ যেটা, সেটা কি ত্রিভুজের সূত্র বলে। ভেক্টরের ত্রিভুজের সূত্র আগে শিখে আসছো না? ওটা হচ্ছে কি ভেক্টরের যোগ ভেক্টরটা যেটা, সেটা আর কি। বুঝতে পারছো? বুঝতেছো জি তোমরা? কোয়েশ্চেন করবা না বুঝলে। দেন এগুলো একটু তোমরা তোমাদের দেখতে হবে, এগুলো তোমাদের দেখতে হবে একটু। আর এখানে কিছুই না, এখানে হয়তো কিছু ফর্মুলা যদি তোমাদের ইউজ করে, এই যেমন এটা দেখো, এগুলো হচ্ছে তোমরা ইন্টারে পড়াশো লামির উপপাদ্য তো কতগুলো পড়ছিলে না, যে একটা ভেক্টরের সাথে একটা ভেক্টর যোগ করে এটার একটা কনস্ট্যান্ট একটা মান হয়। এগুলো হচ্ছে ফর্মুলা গুলো ইউজ করছে। সো এগুলো একটু তোমরা দেখবা, এগুলো আসলে এই লেভেলে সেগুলো পরীক্ষাতে দেওয়া হয় না, জাস্ট কিন্তু তোমাদের এই জিনিসগুলো একটু বুঝে রাখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, দেন linear dependence and independence of vectors. লিনিয়ার ডিপেন্ডেন্স এন্ড ইন্ডিপেন্ডেন্স অফ ভেক্টরস, দুটা ভেক্টর পরস্পরের নির্ভরশীলতা, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্স এর উপর ইয়া করছে, এটা ডিফেন্ড করতেছে। খেয়াল করো এটা, এটা আমরা কি বলছি? যে দি ভেক্টর a1 a2 an, আমরা এতক্ষণ কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে ডিফাইন করে আসছি তাই না? বাট এখানে স্মল লেটার দিয়ে করছে, বাট কোনো সমস্যা নাই, আমরা এখানে ডিফাইন করতেছি এভাবে। এটাকে আমি ধরে নিব কি ভেক্টর। খেয়াল করো, এটা আমি ধরে নিচ্ছি কি ভেক্টর। কয়টা ভেক্টর এখানে? n সংখ্যক ভেক্টর, a1 থেকে an পর্যন্ত, ডট ডট দিচ্ছে মানে এখানে আরো অনেকগুলো আছে। তাহলে বলছি কি দি ভেক্টরস a1 a2 to an are said to be linearly dependent। আমরা এই ভেক্টর গুলোকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্ট বলতে কি
নির্ভরশীলতা মানে প্রত্যেকটা ভেক্টর আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলছি কখন, খেয়াল করো এখানে হচ্ছে এটা আমার কন্ডিশন, ইফ দেয়ার এক্সিস্ট, তার মানে এটাকে মানে এক্সিস্ট হইতেই হবে, পরবর্তী যে আমি কন্ডিশনটা বলবো এটা এক্সিস্ট করলেই আমি এই ভেক্টর গুলোকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো। তাহলে কি এক্সিস্ট করতে হবে, কন্ডিশনটা কি, এ নন ট্রাইভিয়াল লিনিয়ার কম্বিনেশন অফ দেম ইকুয়াল টু দা জিরো। তাহলে আবার লিনিয়ার কম্বিনেশনটা কি সেটা আমি বুঝাই দিব তোমাদেরকে। তাহলে বলছে কি লিনিয়ার কম্বিনেশনের মান যদি জিরো হয় তখন আমরা এই ভেক্টর গুলোকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলছি। যদি লিনিয়ার কম্বিনেশনের মান ইকুয়াল টু জিরো হয় তখন আমরা এখানের ওইখানে একটা কন্ডিশন আছে, হয় অ্যাটলিস্ট ওয়ান মানে একটা মান, কমপক্ষে একটা মান যদি নন জিরো হয় তখন আমরা এটাকে বলবো কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আদারওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। আদারওয়াইজ বলতে কি বুঝাচ্ছি, যদি সব জিরো হয় তখন আমরা বলবো এটাকে ডিপেন্ডেন্ট। আচ্ছা বহুত মনে হয় কঠিন লাগতেছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, একদম সোজা এই ব্যাপারটা। খেয়াল করো ভেক্টর দেখে অনেকে ঘাবড়ায় যাবা, কিন্তু ঘাবড়ানোর কোনো না, এটা কিন্তু খুবই সোজা। সাপোজ ওরা এন সংখ্যক নিচ্ছে, তো আমি এন সংখ্যক নিচ্ছি না, আমি 4টা নিব অথবা 5টা নিব, আচ্ছা 3টাই ধরি, ঠিক আছে। সাপোজ A1 A2 A3, এই 3টে কি ধরলাম, ভেক্টর বলছি, ঠিক আছে, এই 3টে ভেক্টর। তাহলে একটা ব্যাপার ওখানে বলছে না লিনিয়ার কম্বিনেশন, আমি এলসি দিয়ে লিখতেছি, লিনিয়ার কম্বিনেশনটাকে আমি এলসি দিয়ে লিখতেছি। হ্যাঁ এলসি মানে কি, যে লিনিয়ার কম্বিনেশন, এগুলো তো অনেক বড় ব্যাপার, এগুলো আমরা শুধু এই একটা কোর্স মানে এটা আমরা ভেক্টর অ্যালজেব্রা কিন্তু আমরা 100 মার্কসে আমরা এটা অনার্সে পড়ে আসছি। তো এখানে লিনিয়ার কম্বিনেশন মানে হচ্ছে কি জানো, একটা ভেক্টরের সাথে যতটা ভেক্টর থাকবে তার করসপন্ডিং স্কেলার থাকবে, যতটা ভেক্টর থাকবে তার করসপন্ডিং স্কেলার থাকবে। এখানে স্কেলারটা যেভাবে ডিফাইন করছে আমি তোমাদেরকে সেভাবে ডিফাইনটা করি, সরি। এখানে ল্যামডা দিয়ে ডিফাইন করছে। আচ্ছা তাহলে যতটা এখানে আমি 3টে ভেক্টর ডিফাইন করছি না, 3টে ভেক্টরের জন্য 3টে স্কেলার আনতেছি। A1 ভেক্টরের জন্য আনতেছি কি λ1, A2 এর জন্য আনছি কি λ2, A3 এর জন্য λ3। খেয়াল করো কি বললাম, ভেক্টর 3টা কি এখানে বলো তো কেউ একজন, বুঝছো কিনা? ম্যাম λ1 λ2 λ3। নো 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 নো, ভেক্টর হচ্ছে A1 A2 and সরি ম্যাম, A3, A1 A2 A3, দেন corresponding scalars are λ1 λ2 λ3। corresponding কেন বলছি, A1 এর জন্য λ1, A2 এর জন্য λ2, A3 এর জন্য λ3। তাহলে A1 ইনটু λ1 এটা কি মাল্টিপ্লাই করে লিখলাম না, A1 এর সাথে λ1, A2 এর সাথে λ2 মাল্টিপ্লাই করে লিখলাম, A3 এর সাথে λ3 মাল্টিপ্লাই করে লিখলাম। প্রত্যেকটা ভেক্টরের সাথে তার স্কেলার মাল্টিপ্লাই আকারে লিখে যদি আমি এটা অ্যাড করি এটা ইকুয়াল টু 0 ধরবো, এইটাকে আমি বলছি কি লিনিয়ার কম্বিনেশন, এটাকে বলে লিনিয়ার কম্বিনেশন। কম্বিনেশন খেয়াল করো, কম্বিনেশন কম্বাইনটা কেমন হয়েছে ভেক্টরের সাথে স্কেলার, এইটাকে বলে লিনিয়ার কম্বিনেশন। বাট আমার কোশ্চেন হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এন্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নিয়ে কথা। তাহলে আমি কখন ডিপেন্ডেন্ট আর কখন ইন্ডিপেন্ডেন্ট বলবো, যখন আমি এই কন্ডিশনটা এক্সিস্ট হয়ে এখান থেকে আমি A1 A2 A3 দ্যাট মিন্স আমি ভেক্টরের মানগুলো যখন বের করতে যাব, ঠিক আছে, এগুলো যখন সব জিরো হবে, মানে কি প্রত্যেকটা ভেক্টরের মান যখন জিরো হবে তখন আমরা এই ভেক্টর গুলোকে কি বলবো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আদারওয়াইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। মানে কি এখানে যদি যে কোনো একটা মান যদি নন জিরো হয়, দুইটাই জিরো বাট আরেকটা মান আসতেছে -1, ঠিক আছে, একটা যদি নন জিরো হয়, একটা যদি নন জিরো হয় তাও আমরা বলবো এটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর যদি সবগুলো জিরো হয় তখন আমরা এটাকে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। খেয়াল করো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভালো। এখন এখানে যদি তুমি আমার কথাগুলো বুঝে থাকো দেন এটা কিন্তু বুঝে যাবা। তারপর আমি আবার একটু বুঝাচ্ছি, দেখো অন দি আদার হ্যান্ড দিয়ে যেটা ইন্ডিপেন্ডেন্টটা বুঝেছে সেটা দেখো, যে the vector A1 A2 to AN are said to be linearly independent if the only linear combination of them equal to 0, মানে কম্বিনেশনটা তো জিরো হবেই, is the trivial one, that is λ1 A1 λ2 A2 to λ n AN equal to 0 if and only if and only if মানে কি যদি এবং কেবল যদি, তার মানে এটার উপর খুব জোর দেওয়া হচ্ছে, যদি λ1 λ2 λ n এর মান যদি সবগুলো জিরো হয়
সরি আমি তোমাদেরকে একটু ভুল বলছি এখানে, এটা এই কলম না, এটা আমার ডিভাইস এর কলম। ও সরি, আচ্ছা যেটা বলছিলাম এখানে একটুখানি তোমাদেরকে ভুল বলছি আমি, এখানে কিসের মান বলছি এগুলো? ভেক্টরের মান। আমি ভেক্টরটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ডিফাইন করব কিভাবে? স্কেলার উপর ডিপেন্ড করে, স্কেলার উপর ডিপেন্ড করে। তার মানে λ1 এর মান, λ2 এর মান আর λ3 এর মান ডিপেন্ড হবে। সো λ1 আমি এখানে লিখে দিচ্ছি, আবার এটা কাটা। দেন λ1 এর মান মনে করো 5 আসছে, λ2 এর মান 0, λ3 এর মান 0। তিনটা স্কেলারের মান, ল্যামডা গুলো আমরা স্কেলার ধরছি না, তিনটা স্কেলারের মান তিনটা ভিন্ন মান আসছে, অথবা ইকুয়াল, দুটো ইকুয়াল আর কি, যেটা আসো এই তিনটার উপর ডিপেন্ড করে আমি এখন বলবো যে এই ভেক্টর গুলো a1 a2 and a3 আর লিনিয়ারলি কি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট? বলো তো। স্কেলার উপর ডিপেন্ড করছে, স্কেলার উপরে। স্কেলারের তিনটা মান আমি বের করলাম, কিভাবে বের করবো এটা আমি অঙ্ক করার সময় বুঝাই দিব তোমাদেরকে, ঠিক আছে? তাহলে প্রথম স্কেলারের মান বের হলো 5, পরেরটার মান বের হলো 0, পরেরটার মান হলো 0। তাহলে আমি এই ভেক্টর তিনটাকে কি বলবো? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না। তার মানে কি ডিপেন্ডেন্ট নাকি? ম্যাম এটা ডিপেন্ডেন্ট হবে? এটা ডিপেন্ডেন্ট হবে না ইন্ডিপেন্ডেন্ট হবে? ম্যাম ডিপেন্ডেন্ট হবে, কারণ আবার একটা মান দেখো আসছে। সবগুলো মান যখন 0 হবে, সবগুলো মান যখন 0 হবে তখন আমরা কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? জি ম্যাম। কিন্তু এখানে সবগুলো 0 না, একটা নন 0, সেজন্য আমরা এটাকে কি বলবো? ডিপেন্ডেন্ট। সবগুলো মান যদি 0 হয় তখন আমরা এটাকে কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে কি বলো? স্বাধীন না পরাধীন? আর ডিপেন্ডেন্ট মানে পরাধীন। স্বাধীন। পরাধীন, মানে আরেকটার উপর নির্ভরশীল, এরকম না? ওটার উপর ইয়া করো। তাহলে প্রত্যেকটা মান যখন 0 হবে তখন আমরা বলবো কি ইন্ডিপেন্ডেন্ট, একটা মান যখন নন 0 হয়ে যাবে তখন আমরা বলবো কি ডিপেন্ডেন্ট। এটা আমি 0 দিয়ে কেন বোঝাচ্ছি জানো? যদি এরকম থাকে, যদি এরকম থাকে যে λ1 এর মান -1, λ2 এর মান 5, λ3 এর মান 3, তখন তো তোমরা বুঝতেছো যে a1 a2 a3 আর কি, এটা তো দেখে বোঝা যাচ্ছে কি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট হবে ম্যাম। ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, বাট 0 আসলে আমার সমস্যা, তাই না? আচ্ছা এবার বলো λ1 λ2 এন্ড λ3 প্রত্যেকটা মান যখন 0 হবে তখন কি হবে? তিনটা ভেক্টর। খেয়াল করো আমি এদিকে স্কেলার আনতেছি বা ডিফাইন করতেছি স্কেল ভেক্টর গুলোকে, তাই না? স্কেলারের মানের উপর নির্ভর করছে ভেক্টরের মানটা, যেটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। আমি a1 a2 a3 লিখতেছি, পরীক্ষার সময় a1 a2 না দিয়ে আমি এখানে x1 x2 দিতে পারি। তাহলে x1 x2 x3 কি ভেক্টর বলতেছে না স্কেলার বলতেছে, সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে তিনটা ভেক্টরকে আমি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কি বলছেন এটা বুঝি নাই একটু আগে। বলছি কি কোশ্চেনে x1 থাকতে পারে এরকম যে x1 x2 x3 তিনটা ভেক্টর ডিফাইন আছে। বলছি কি এই তিনটা একটু পর আমি অঙ্ক করব তখন বুঝবা। তিনটা ভেক্টর দেয়া আছে, তিনটা ভেক্টর দেয়া আছে মানে তিনটা ভেক্টরের মান দেয়া আছে। বললাম যে কোশ্চেনে তোমাকে বললাম যে শো দ্যাট দ্য থ্রি ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তখন তোমাকে বুঝে নিতে হবে কি এগুলো কি বোঝাচ্ছে, x1 x2 এগুলো কি ভেক্টর বোঝাচ্ছে, তাই না? তখন তোমাকে এই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করার জন্য অবশ্যই কি আনতে হবে? তিনটা স্কেলার আনতে হবে না? জি ম্যাডাম। স্কেলার আনতে হবে। সো স্কেলারটা আমি তোমাদের ওখানে ল্যামডা আছে দেখে ল্যামডা নিলাম, তোমরা ল্যামডা না আনে এখানে এখন এ আনতে পারো, এটার জন্য বি আনতে পারো, এটার জন্য সি আনতে পারো, কোনো সমস্যা নাই। এ বি সি আর তোমাকে এখানে ডিফাইন করতে হবে যে হিয়ার এ বি সি আর কি স্কেলারস, তাই না? কেন আনতে হবে? কারণ আমি লিনিয়ার কম্বিনেশন আকারে এটাকে আগে লিখতে হবে, দেন এটার উপরে আমি প্রমাণ করব যেটা ডিপেন্ডেন্সি আর ইন্ডিপেন্ডেন্সিটা আমি প্রমাণ করব এই কম্বিনেশন উপরে। এই যে এটা লিনিয়ার কম্বিনেশন, যেটা এটা হচ্ছে কি ভেক্টরের সাথে স্কেলার গুণ করে দেন এটা এডিশনটা ইকুয়াল টু 0, এটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। দেন এখান থেকে আমি যখন
স্কেলারের প্রত্যেকটা মান 0 আসবে, তখন আমি ভেক্টর গুলোকে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আদারওয়াইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। when lambda I equal to not 0, at least 1 I লিখছি এখানে, খেয়াল করো। তার মানে যে কোনো একটার মান, কমপক্ষে একটার মান যদি নন জিরো হয়, তখন আমরা এটাকে কি বলবো? লিনিয়ারলি, কই কোনো সাউন্ড নাই, কেউ কিছু বুঝতেছে না। ডিপেন্ডেন্ট আর কি। হইছে, Dependent. বুঝা গেছে এখন? ডিপেন্ডেন্ট ম্যাম। জি ম্যাম, জি বুঝছি ম্যাম আমি। বুঝা যাচ্ছে। ওকে ওকে, সবারই বোঝার কথা এটা। আচ্ছা, আমরা একটু ম্যাথ করবো। আচ্ছা, ম্যাথ এখানে শুরু হয়নি এখনো। এখানে কিছু ডেফিনেশন কি আর বাদ আছে? ওকে, বাদ নাই। আমার তো সপ্তাহে আজকে একটাই ক্লাস, তোমাদের তো তার পাবো না, সেজন্য আর ছাড়াছাড়ি নেই আর কি, পড়াই যাচ্ছি যতক্ষণ ম্যাম পড়ানো যায়। 2-4 মিনিট একটু ব্রেক দিলে ভালো হয়। একেবারে শেষ করে দিই, 11টা বাজতেছে, আর 5-10 মিনিট করায় শেষ করে দিব, ঠিক আছে? ওকে, দেখো ওকে এখন ম্যাম, কিছু একটা থিওরাম, ম্যাথ করে শেষ করি। হ্যাঁ থিওরাম আছে দেখো এখানে, তাও এগুলো জিওমেট্রি, হ্যাঁ জিওমেট্রি থিওরাম গুলো আছে। তোমাদেরকে যেটা আগে বলছি এটা একটু দেখে নিবে, এগুলো তোমরা একটু দেখে নিয়ে, প্রমাণগুলো মানে যে যতগুলো থিওরাম প্রমাণ আছে এগুলো তোমরা একটু দেখে নিবে। এগুলো সবগুলো কি করছে, এই যে এরকম ত্রিভুজ আকৃতির করে, দেন এটা রেজাল্টেন্ট মানে ওই যেটা ট্রায়াঙ্গুলার ফর্মুলাটা ইউজ করছে, অথবা এই যেটা ওই যদি কর্ণ এনে থাকে সেক্ষেত্রে প্যারালোগ্রাম ফর্মুলাটা ইউজ করছে, করে এগুলো সবগুলো প্রমাণগুলো করছে। তোমরা এগুলো সব একটু দেখে নিবা প্রমাণগুলো। প্রুভ দ্যাট দ্য টু ডায়াগোনালস, দুইটা কর্ণ প্যারালোগ্রামে, দুইটা কর্ণ বাইসেক্ট টু ইচ আদার, একটা আরেকটার উপর কি বাইসেক্ট করে। বাইসেক্ট মানে কি? ছেদ করা। সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, তাই না? এই ভাগে ভাগ প্রমাণটা করে। এখানে আছে। তাহলে এগুলো একটু দেখে নিতে হবে তোমাদের, এই প্রমাণগুলো। প্রমাণ কি পরীক্ষা আসবে নাকি? এখন তো তোমরা ওপেন বুক এক্সাম দাও, তার কারণে তো দেয়া হয় না, সব তো দেখে দেখে আনসার করবা, সেই জন্য তো স্কিপ করে যাচ্ছি। বাট তোমাদের এই জিনিসগুলো বুঝে নিতে হবে। কেন বুঝে নিতে হবে? এগুলো পরবর্তীতে অ্যাপ্লাই করবা তোমরা, ঠিক আছে? ম্যাম আমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু আমাদের দেখাই দিন ফিউচারে। আর কিছু লাগবে না, না এগুলো যেগুলো ম্যাম সব দেখা দিব বলতে সব লাগবে, কোনগুলো লাগবে? পরীক্ষা যেগুলো আসবে ম্যাম সেগুলো দেখা আমি দিব। আমি বলতে চাচ্ছিলাম যেগুলো আমাদের ফিউচারে লাগবে এগুলো আমাদের একটু দেখাই দিলে হ্যাঁ আমরা। হ্যাঁ, সেই জন্য তো দেখা দিচ্ছি সেগুলো। আর বাকি যেগুলো যেটা বললাম তোমাদেরকে, ওগুলো এই যে ওই দুইটা ফর্মুলা মানে ট্রায়াঙ্গল ফর্মুলা আর প্যারালোগ্রামের ফর্মুলা, যেটা ওই দুইটা ইউজ করে বাকি সবগুলো প্রমাণ আছে। তো বাকি সবগুলো কি প্রমাণ করছে? যেমন একটু আগে যেটা দেখালাম যে প্যারালোগ্রামের দুইটা মানে কর্ণ পরস্পর বাইসেক্ট মানে সমদ্বিখণ্ডিত, তাই না? ওই এই প্রমাণটা হয়তো তোমরা কোন একটা কিছুতে তোমাকে প্রমাণটা বের করতে হচ্ছে অথবা কাজে লাগাইতে হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা অন্তত মনে রাখতে হবে, হ্যাঁ, যেটা এগুলো মানে ফর্মুলা গুলো অন্তত একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো কিভাবে আসছে ফর্মুলা গুলো, প্রমাণগুলো এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এখন দেখো কিছু সলভ প্রবলেম। এখন আমরা ভেক্টর অনেক কিছু দেখে আসছি, অনেক ধরনের ভেক্টর দেখে আসছি, ম্যাগনিটিউড, ইউনিট ভেক্টর, পজিশন ভেক্টর। এখন সবগুলো আমরা এখানে বের করব। ইউনিট ভেক্টর বের করব, পজিশন ভেক্টর বের করব, রেজাল্টেন্ট ভেক্টর বের করব, ডিপেন্ডেন্সি বের করব, ইন্ডিপেন্ডেন্সি বের করব। খুবই সোজা। এতক্ষণ থিওরি দেখে আসছে, হয়তো অনেকে বুঝতেছে না, কিন্তু ম্যাথ দেখলে একদম সোজা। খেয়াল করো 1 নাম্বার কোয়েশ্চেন, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এখানে 3টে ভেক্টর ডিফাইন করা আছে না? বের করতে বলছে কি, ফাইন্ড এ প্লাস 3b মাইনাস সি। তার মানে এটা যোগ বিয়োগ বের করতে হবে, একদম সোজা, তাই না? খেয়াল করো ভেক্টর গুলো কিভাবে ডিফাইন করতেছে। এ ভেক্টর ইকুয়াল টু কিভাবে লিখলো? 2i প্লাস 3j প্লাস k। আচ্ছা, এখানে যদি এটা এ নাও দিত, তাও কি তোমাদেরকে বুঝে নিতে হইতো না এটা ভেক্টর না স্কেলার? এটা কেমনে বুঝতে বলো তো দেখি? এইটা দেখে কি বোঝা যায় এটা স্কেলার না ভেক্টর? ম্যাম ওখানে ক্যাপ দেওয়া আছে, এগুলো তো ভেক্টর। জি ম্যাম। ক্যাপ যদি নাও দেয়া থাকতো, শুধু যদি i j k থাকতো, তাও কি বোঝা যেত না? জি ম্যাডাম, ওই যে আই জে কে দি। হ্যাঁ, i j k দিয়ে। কারণ তুমি যখন একটা এমনি একটা নরমাল একটা মান লিখবা, ঠিক আছে, সাপোজ একটা মান তুমি যখন লিখবা 5, সেখানে কি তোমার i j k দিয়ে লিখতেছো? তার মানে কি এটা স্কেলার। আর যখন তুমি একটা স্কেলার লিখবা, সরি ভেক্টর লিখবা, তখন কি লিখবা? 5i প্লাস 2j প্লাস 3k। কেন লিখছি? কারণ এটা একটা ভেক্টর, এটা একটা দিক আছে, x অক্ষের দিকে, y অক্ষের দিকে j, k অক্ষের দিকে দিকটা হচ্ছে k, z অক্ষের দিকের দিকটা হচ্ছে k, y অক্ষের দিকের দিকটা হচ্ছে ডিরেকশনটা হচ্ছে j, আর x অক্ষের ডিরেকশনটা হচ্ছে i। সো এটা দেখে আমি বুঝবো এটা একটা কি ভেক্টর, তাই না?
তার মানে একটা জিনিস দেখে তখন স্কেলার না ভেক্টর এটা তোমরা দেখে বুঝে নিতে হবে, বুঝবা যে এটা স্কেলার নাকি ভেক্টর, এটা লিখার উপর ডিপেন্ড করতেছে। সো এখানে তিনটা ভেক্টর ডিফাইন আছে, এ বি এন্ড সি। বের করতে বলছে a প্লাস 3b মাইনাস c। তাহলে আমি a প্লাস 3b মাইনাস c, যে a লিখলাম, প্লাস 3b লিখলাম, মাইনাস c লিখলাম। তাহলে আমি i এর সাথে i যোগ করব, তাই না? 2i প্লাস এটা কত, 3 4 12 i আর মাইনাস 3i, তাহলে কত হলো 11i। এটা একদম সোজা, তাই না? এগুলো আর নাইবা বললাম। সো এরকম a প্লাস এটা 3b ফের ম্যাথ আসবে আমাদের? আসবে না, a প্লাস 3b আসতেও পারে। আবার তোমাদের অনেক আছে না, শর্ট কোশ্চেন আছে না, শর্ট কোশ্চেন হতে দেওয়া যেতে পারে, তাই না? আসবে না বললে তো ভুল হবে। তো এই ভেক্টরটা তোমাদেরকে যদি মনে করো এখানে প্লাস সি থাকলে এখানে প্লাস সি দিলা, ঠিক আছে, আই জে কে গুলো যোগ করলাম অথবা বিয়োগ করলাম, যেটাই করলাম। এরপর দেখেন সেকেন্ড নাম্বার কোশ্চেন, ফাইন্ড এ ইউনিট ভেক্টর প্যারালাল টু দ্য রেজাল্টেন্ট অফ ভেক্টরস এ এন্ড বি। কোশ্চেনটা কি বলছে, এ ভেক্টর একটা, বি ভেক্টর একটা, দুইটা ভেক্টর। দুইটা ভেক্টরের কি ভেক্টর বের করতে হবে আগে? রেজাল্টেন্ট অফ ভেক্টরস। ইউনিট ভেক্টর কার ইউনিট ভেক্টর বের করতে হবে? এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর ইউনিট ভেক্টর। কোশ্চেনটা ভালো মতো পড়ে দেখো। ফাইন্ড এ ইউনিট ভেক্টর প্যারালাল টু দ্য রেজাল্টেন্ট অফ ভেক্টরস। প্যারালালটা কথা শোনা হয়তো তোমরা একটু ঘাবড়ে যাচ্ছ, এটা বাদ দাও, স্কিপ করো। ফাইন্ড এ ইউনিট ভেক্টর টু দ্য রেজাল্টেন্ট অফ ভেক্টরস। পরে আমি বলতেছি প্যারালালটা কেন লিখছে। এটা তো বুঝছো, কোশ্চেনটা এখন বুঝছো? রেজাল্টেন্ট ভেক্টর, এই দুইটা ভেক্টরের যে রেজাল্টেন্ট ভেক্টর হবে সেটার ইউনিট ভেক্টর বের করতে হবে। বুঝছি ম্যাম। বুঝছো? সো ওই রেজাল্টেন্ট ভেক্টরের সাথে ইউনিট ভেক্টরটা প্যারালাল, সেজন্য এটা প্যারালাল বলা হয়, ঠিক আছে? সো এখন নাম্বার 1 কোশ্চেন ইজ, হোয়াট ইজ রেজাল্টেন্ট ভেক্টর অফ এ এন্ড বি? a plus b vector. হ্যাঁ, এ প্লাস বি ভেক্টর। সো আমার প্রথম কাজ হচ্ছে এখানে এ প্লাস বি বের করা, ঠিক আছে? দেন আমাকে বলছে কি এ প্লাস বি এর ইউনিট ভেক্টর বের করব, ঠিক আছে? এ প্লাস বি আমি বের করব। আচ্ছা বলো তো এ প্লাস বি কত হবে? এই কার্সরটা খুঁজে পাই না, এদিকে চলে যায়। ওকে দেখো এ প্লাস বি, তাহলে 2i প্লাস 4i কত হলো? 6i 6i। 2j প্লাস j প্লাস কত 3j হলো? প্লাস 3j মাইনাস 2k। 6a প্লাস আচ্ছা ওটা ওদিকে আমি নাই বা গেলাম, অনেকগুলো ফাইল খুলে গেছি, আমি সব হারাই যাচ্ছি। তো যাই হোক এখান থেকে বুঝে দিয়ে যাবে, এগুলো শুধু অঙ্ক। ম্যাম সো প্লাস আমি 3j রেজাল্টেন্ট মাইনাস 2k। ভেক্টরটা, হ্যাঁ তাহলে আমি রেজাল্টেন্ট ভেক্টরটা বের করলাম কত? 6i প্লাস 3j মাইনাস 2k যোগ করে রেজাল্টেন্ট ভেক্টরটা। তাহলে আমি কিন্তু যোগটা বলে দেন এটা, বাট তোমাকে রেজাল্টেন্ট ভেক্টর তোমরা যদি জানো তাহলে তোমরা বের করতে পারতেছো। অথবা এখন আমি যদি বলি যে ফাইন্ড এ ইউনিট ভেক্টর প্যারালাল টু দ্য ডিফারেন্স অফ ভেক্টরস a টু b, মানে a থেকে b মাইনাস করে দেবে, a মাইনাস b। হবে, হ্যাঁ মাইনাস করবো, দেন ওটার ইউনিট ভেক্টর বের করবো। এখন আমার কোশ্চেন হচ্ছে আমি ইউনিট ভেক্টর কেমনে বের করবো? আমরা কিন্তু করে আসছি ইউনিট ভেক্টর কেমনে বের করব, যে ভেক্টরটা দেয়া থাকবে সেটার ইউনিট ভেক্টর কিভাবে বের করছি মনে আছে? ওখানে বলার সময় কিন্তু বলছিলাম। জি ম্যাম, ফার্স্ট ভেক্টরটাকে ভেক্টরটার মান দিয়ে ভাগ করে দিলাম, হ্যাঁ তাহলে হয়ে যাবে। ম্যাগনিটিউড দিয়ে। তাহলে আমি এটা যেটা পাইলাম, সাপোজ এটা কত ছিল, মনে করো এটা ছিল, তাই না? আমার মনে নাই। হ্যাঁ এটার এই ভেক্টরের মানটা হচ্ছে এটা 6i প্লাস 4j মাইনাস k মনে করো। তাহলে এই ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে বলছে, তাহলে ইউনিট ভেক্টর অফ দিস, এটার ইউনিট ভেক্টর আমি কেমনে বের করব? এই ভেক্টরটা ডিভাইডেড বাই কি এটার ম্যাগনিটিউডটা, তাই না? সো আমার এটার ম্যাগনিটিউড, তার মানে কি এই ভেক্টরের ম্যাগনিটিউড বের করব, তাই না? তাহলে এটার ম্যাগনিটিউডটা কত হবে? উপরে প্লাস বিটা আমি বের করলাম 6i প্লাস 4j মাইনাস k মনে করো, ঠিক আছে? তাহলে ম্যাগনিটিউডটা কিভাবে বের করি? কে বলতে পারবা ম্যাগনিটিউড কিভাবে বের করি? ম্যাম মডুলাস ইয়া করে রুট ওভার, হ্যাঁ রুট ওভার ম্যাম রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। x এর মান হচ্ছে এখানে 6, y এর মান হচ্ছে 4 আর z এর মান হচ্ছে -1। -1। বুঝতে পারছো? মডুলাস যদি কেউ এখন বুঝে না থাকো বুঝে নাও। তাহলে এখন কোশ্চেন হবে আসতে পারে যে ম্যাডাম এখানে i j k গুলো করে যাবো, কেউ কি বলতে পারবা i j k গুলো করে যাচ্ছে? জি ম্যাম, স্কয়ার হলে ম্যাম ওগুলা ইয়া হয়ে যায়, ইউনিট হয়ে যায়। কি হয়ে যায়? আমরা মান বের করতেছি তাই স্কয়ার আগে ইকুয়াল টু 1, j স্কয়ার ইকুয়াল টু 1। হ্যাঁ ইয়েস জি ম্যাম ভেরি 1 গুড। গুলো এখানে গুণ মানে করলে i এর সাথে i, হ্যাঁ i এর সাথে i গুণ করলে 1, কেন 1?
সেটা কিন্তু একটু পরে হয়তো আসবা, আর না আসলে আমি এখানে একটু বলে দিই। যখন একই দিক থাকবে আই এর সাথে আই, তার মানে এক অক্ষের দিকে দুটোটা মান, তাই না? তখন এটা হয়ে যাবে কি 1। আবার আই এর সাথে যে গুণ করলে এটা হয়ে যাবে কি 0, আই এর সাথে কে গুণ করলে হয়ে যাবে কি ওটা 0। সেজন্য এখানে আই এর সাথে আই গুণ করে এটা 1 লিখতেছি, জে এর সাথে যে গুণ করে 1 লিখতেছি, কে এর সাথে কে গুণ করে 1 লিখতেছি। অনেক ক্ষেত্রে যখন আমি দুইটা ভেক্টর যখন এরকম গুণ করব, যে 2i প্লাস 3j, সাপোজ খেয়াল করো 4k মনে করো, এটার সাথে আমি গুণ করতেছি মনে করো i প্লাস 2j প্লাস k। তখন আমি যখন গুণ করতে যাব, এই আই এর সাথে যখন এ আই গুণ করব, তখন আমি মান পাবো কত? 2। 2 আবার এই আই এর সাথে যখন এই জে গুণ করব, তখন কত পাবো? হয়ে যাবে না ম্যাম? 2i এর সাথে যদি 2j গুণ করি কত হবে? ম্যাম 0 0 হয়ে যাবে। 0। 0 ঠিক হবে। আছে, তার মানে একই দিকের গুলো শুধু মান পাবা। তার মানে এই আই এর সাথে আই যেটা সেটা মান পাবা, জে এর সাথে জে যেটা সেই মান পাবা, কে এর সাথে কে যেটা সেই মানটা পাবা। ঠিক আছে, কেন পাবা এবার বুঝতে পারছো? তো জি ম্যাম। এখানে ক্ষেত্র সেভাবে গেল। ঠিক আছে, তাহলে এখন আমি আমার এই ম্যাগনিটিউডের মানটা বের করি। তাহলে নিচে কত হবে? 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। আবার খেয়াল করো এখানে কিন্তু এই মাইনাস 1টা অনেকে কিন্তু পুরো অঙ্কটা ভুল করে, যে গত সেমিস্টারে এরকম অনেকজন স্টুডেন্টরা ভুল করছে। এইখানে মাইনাসটা দিয়ে দেয়, এখানে মাইনাসটা দিয়ে দেয়, এখানে মাইনাস হবে না, মাইনাসটা হয়ে যাবে ভিতরে। ঠিক আছে, ম্যাগনিটিউড বের করার ফর্মুলা কিন্তু এটা √x² প্লাস y²। তোমরা তো বলতেছো এই ফর্মুলাটা। ঠিক আছে, তাহলে উপরে ভেক্টরটা থাকলো আর নিচে ম্যাগনিটিউডের মান, মনে করো যে কোনো একটা মান আসলো। ঠিক আছে, কত আসছে আমি এটা আমার অঙ্কের মধ্যে দেখি, যে √ করে স্কয়ার 36 করবো, প্লাস মানটা 6। কত আসে। মনে করো এটা 47, আমার তো কোনো ভুল হয়েছে, আমি -1 লিখছি, এখানে -2। হ্যাঁ, তাহলে 47 = 7 ম্যাগনিটিউড মান। ওরা আলাদা বের করে লিখছে, তোমরা আলাদা বের করে লিখতে পারো, অথবা সরাসরি এখানে বসা দিতে পারো। ঠিক আছে, তাহলে কত হবে? 6/7i, 3/7j, -2/7k। তাহলে এটা কিসের মান বের করলাম আমি? এটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। কার? রেজাল্টেন্ট ভেক্টর। a প্লাস b এর। বুঝা গেছে? ওটা যদি বুঝে থাকো 3 নাম্বার কোশ্চেনটা পারবা, অর্ধেক পারবা, অর্ধেক পারবা না। কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য সাম অফ দ্য ভেক্টরস। কয়টা ভেক্টর এখানে? 3টা ভেক্টর। তার তিনটা মানে ভেক্টর। তার মানে 3টা ভেক্টর কি করতে হবে? 3টা না, 2টা না, 3টা। 3টা ভেক্টর কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? Then next কোশ্চেনটা কি? Also calculate the module and direction cosine of each vectors. তোমাদের তো এখনো ম্যাডাম 2D পড়াচ্ছে, তাই না? জি জি ম্যাডাম, ম্যাডাম। মাত্র কালকে একটা ক্লাস তোমাদের হলো। তোমাদেরকে তাহলে কি কমপ্লেক্স শুরু করলে ভালোই তো। এখানে তো 3D চলে আসতেছে, এই জিনিসগুলো 3D এর মধ্যে কিছু জিনিস চলে আসবে। চলে আসবে বলতে মানে বেসিকটা তোমাদের ওখানে ক্লিয়ার হতো আর কি। ম্যাম আপনি আগে কিছু আমাদের বেসিক দিয়ে দেন, মানে হালকা পাতলা আর কি, অত ডিটেলস না, যে 3D, তাহলে আমরা ওখানে করলাম আর কি। ম্যাম আজকে আমরা ফর্মুলা গুলো দেখে নিই, নেক্সট ক্লাসে ম্যাথ করবো আর কি। ম্যাথ এগুলোই, ভেক্টর যোগ বিয়োগে এইগুলোই ম্যাথ, একদম সোজা সোজা ম্যাথ। তোমাদের যা একটু সমস্যা হলে হতে পারে ক্যালকুলাসে, মানে নতুন শিখবা এগুলোতে। এগুলো তো আসলে কিছু আগের টাচ আছে, তো তোমাদের একটু সোজা লাগবে। শুধু যোগ বিয়োগ করতেছো, কখন যোগ হবে কখন বিয়োগ হবে ফুল এইটা। পিডিএফটা আমাদের দিয়ে দিলে আমরা যা পারি তা করে নিব, যেখান থেকে আমাদের প্রবলেম হবে ওখান থেকে আগামী নেক্সট ক্লাস আপনি করাবেন আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি এই ফাইলটাই দেখা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো আমি কি করছি, এটা আমাকে মডিউলাস বের করতে হবে, আর এটা ডিরেকশন কোসাইন বের করতে হবে, প্রত্যেকটা ভেক্টরের ডিরেকশন কোসাইন। আচ্ছা, এখন তোমাদের এই জিনিসটা ম্যাডাম যখন 3D করাবে, হয়তো ফাইনালে করাবে। হ্যাঁ, এটা হচ্ছে একদম 3Dর একদম বেসিকটা, প্রথমটা, যে ডিরেকশন কোসাইন কি। তোমাদেরকে আমি একটু বুঝাই দিচ্ছি। 3D তার মানে কি? 3 ডাইমেনশনাল, তার মানে এখানে অক্ষ আমি অ্যাক্সিস কয়টা ধরবো? সবসময় 3টা ধরবো, তাই না? তিনটা এক্স ওয়াই জেড। তার মানে একটা এক্স, আমরা এটাকে ধরি এক্স, এটাকে ধরতেছি। কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? হ্যাঁ, আমরা এই যেটা হরিজন্টালি আছে সেটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরতেছি, আর উপরে নিচেরটাকে আমি জেড ধরতেছি। ঠিক আছে, আর এখানে আমি একটা পয়েন্ট চিন্তা করতেছি, এটা ধরতেছি পি। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে পি যদি আমি এখন এখান থেকে এটা যদি ও ম্যাম ধরি, আপনার এখানে এক্স ইয়া হয়েছে, ওয়াই জেড এগুলো এখন হয়েছে না। হ্যাঁ, তো আমি এটাকে যদি আমি এভাবে এটা যোগ করি, দেখছো কোথায় লিখতেছি, এটা কোথায় আসতেছে আল্লাহ জানে, হ্যাং হয়ে গেছে। ম্যাম চার্জ থেকে খুলে করেন তো তাহলে। না এটা ডিভাইস, এখন ডিভাইস এটা চার্জ, না ল্যাপটপের না তো, এটা আমার আলাদা একটা ডিভাইস। প্যানটা এখানে কাজ করতেছে না এখন, বুঝতেছি না। ইরেজ করে আবার করেন, আসবে। এটা হয়েছে, ওকে। দেখো এটা আমি একটা পয়েন্ট আমি ধরতেছি, স্ট্রেট লাইন হয় না, এটা তোমরা ইমাজিন করো না, এটা একটা স্ট্রেট লাইন। হ্যাঁ, আমি একটা পি যদি বিন্দু ডিফাইন করি, তাহলে এটার কোঅর্ডিনেটটা কিভাবে লিখবো বলো তো? এই পির কোঅর্ডিনেট স্থানাঙ্কটা কিভাবে লিখবো? এক্স ওয়াই ম্যাম হবে। এক্স ওয়াই, শেষ। ওয়াই, জি ম্যাম এটা এতটুকু। 3 ডাইমেনশনাল, এটা 3 ডাইমেনশনাল চিন্তা করতেছো না, তার মানে তার পয়েন্টও আমার 3 ডাইমেনশনাল হবে না, কোঅর্ডিনেট গুলো 3 ডাইমেনশনাল হবে না, জীবন এক্স ওয়াই 3 এন্ড হবে জেড। ঠিক আছে, যখন 2D নিয়ে চিন্তা করবা, যখন তুমি নরমাল কোঅর্ডিনেট জিওমেট্রি তুমি চিন্তা করবা, যখন রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট জিওমেট্রি শিখবা, এটা 3D হয়ে যাবে তখন। আমি প্রথমে তো বললাম এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটে অক্ষের সাপেক্ষে। তো একটা বিন্দু যখন কল্পনা করবা তখন এটা অবশ্যই তিনটে অক্ষের সাপেক্ষে। তোমরা যখন এটা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর করছো, সেখানে খেয়াল করো, ওখানে যে কোনো একটা পয়েন্ট যখন নিবা, সেটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ সাপেক্ষে, তিনটার সাপেক্ষে ওটা তোমাকে কল্পনা করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড। ঠিক আছে, আচ্ছা গেল। এরপর আমি এটা এখানে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স রাখতেছি এক্স অক্ষ বরাবর, এটা আমি মনে করলাম ও ও এন আঁকলাম এটা। ঠিক আছে, সো এটা যদি পারপেন্ডিকুলার হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এখানে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি ম্যাম। 90 ডিগ্রি ম্যাম। এটা হচ্ছে তোমার সমকোণের ত্রিভুজ, তাই না? ঠিক আছে, তো স্ট্রেট লাইনটা অক্ষটা আরো বাড়াই দিচ্ছি, যাই হোক। তাহলে এটা হচ্ছে তোমার, এখন আমার কোয়েশ্চেন আসতেছে, আমি কোথায় ছিলাম, আমরা বোঝাচ্ছি হচ্ছে ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন বোঝাচ্ছি। আচ্ছা, ডিরেকশন কোসাইনটা হচ্ছে কি? ডিরেকশন কোসাইন হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে, খেয়াল করো, এক্স অক্ষের মানে প্রত্যেকটা দিকের সাথে, প্রত্যেকটা অ্যাক্সিসের করসপন্ডিং পজিটিভ ডিরেকশনটা হচ্ছে কি আমার ডিরেকশন কোসাইন। পজিটিভ ডিরেকশন বলতেছি আমি, খেয়াল করো, আমি যে বিন্দুর ডিরেকশন কোসাইন বের করব, যে বিন্দুর ডিরেকশন কোসাইন বের করতেছি, সেটা থেকে যদি আমি আমার ইনিশিয়াল পয়েন্ট, আমার অরিজিন থেকে যদি আমি এটা একটা আঁকি, স্ট্রেট লাইন আঁকি, সেটা সেটার সাথে এই এক্স অক্ষের সাথে কম্পেয়ার করো, তাহলে এটা পজিটিভ ডিরেকশন হচ্ছে এই দিকটা, এই ডিরেকশনটা। আর আমি পজিটিভ বলতেছি, তার মানে এটার উল্টাটা চিন্তা করো, নেগেটিভ হলে কোনটা হবে? এটা হবে না, এই এই অ্যাঙ্গেলটা হবে না? বুঝতে পারতেছো? আবার বলছি, এই ওপি লাইনের সাথে ওপি লাইনকে আমি কম্পেয়ার করতেছি কোন অক্ষের সাথে? আমি এখন প্রথমে এক্স অক্ষ নিয়ে কল্পনা করতেছি, ওয়াই যেটা তুমি চিন্তা করিও না, এক্স অক্ষ নিয়ে আমি চিন্তা করছি। সো ওপি লাইনের সাথে এক্স অক্ষের পজিটিভ পজিটিভ অ্যাঙ্গেল যে উৎপন্ন করবে, সেটাকে আমরা বলতেছি কি? কস আলফা। ডিরেকশন কোসাইন এক্স অক্ষের জন্য। ঠিক আছে, সিমিলারলি আবার বলছি, দেখো ওয়াই অক্ষের সাথে এখন আমি যদি ডিফাইন করি, এই ওপি লাইনটা ওয়াই অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করবে, সেটা হচ্ছে কি? cos বিটা। কস বিটা। এখন আবার আলফাটা কোত্থেকে আসে? কোশ্চেন আসতে পারে তোমাদের, ম্যাডাম আলফা কই, বিটা কই? এইটাই হচ্ছে আলফা, এইটাই হচ্ছে বিটা। আলফাটা হচ্ছে এক্স অক্ষের সাথে যেটা, আর বিটাটা হচ্ছে কি? ওয়াই অক্ষের সাথে। আর কস ম্যাম এটা কি লামের সূত্র থেকে আসে? না না না, কসটা হচ্ছে কোত্থেকে? কসটা তো আমরা এখানে, এটা আমি আর বুঝাইলাম না আর কি। কস আমি এখানে কস পাবো না, কস আলফা মানটা পাবো না। আমি 90 ডিগ্রি যদি এটা বলি, সো কস, জি ম্যাম, এটা cos। এটা যদি আলফা হয়ে থাকে, তাহলে কস আলফার মানটা কত হবে দেখি, কে বলতে পারো?
cos থিটা sin থিটা মনে আছে? sin থিটা মানে কি? লম্ব বাই লম্ব 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 বাই বা কি? অতিভুজ। লম্ব সাইন মানে হচ্ছে অতিভুজ। ম্যাম লম্ব বাই লম্ব বাই অতিভুজ। অতিভুজ ও লম্ব হ্যাঁ, বাই cos অতিভুজ আর থিটা cos মানে হচ্ছে ভূতি ভূমি বাই ভূমি ভূমি বাই বাই অতিভুজ তার মানে কত? OM বাই কত? OP, ওপি তাই না? জি খেয়াল ম্যাম করো, ঠিক আছে? এইখানে আবার আমার একটু পজিশন ফ্যাক্টরটা আসবে। আমরা কিন্তু খেয়াল আছে এই OP-টাকে আমরা আর ধরছিলাম, মনে আছে? আমরা এখানে OP-টাকে আর ধরবো, ঠিক আছে? OM-টা, আচ্ছা এখন বলো তো এখানে OM-টা কি? OM-টা কি? এই যে এখানে XY Z লিখলা, এই OM-টা X টা না? P এর কোঅর্ডিনেট গুলো কিভাবে লিখে? এই XY Z যে লিখছি আমরা, এটা কেন লিখে? এই X টা মানে হচ্ছে এই P বিন্দু থেকে X অক্ষর পর্যন্ত যে দূরত্বটা সেটা, তাই না? এটা না ডিফাইন করে? সো এটা হচ্ছে কি X। হ্যাঁ, এইখান থেকে এই মানগুলো এগুলো এভাবে করে বের হয় যে এটা হচ্ছে cos আলফা, এটা হচ্ছে cos বিটা। cos বিটাটা হচ্ছে Y অক্ষ নিয়ে যদি আমি সিমিলারলি কল্পনা করি, এই ফিগারটা আমি X অক্ষ থেকে আঁকছি না, সিমিলারলি যদি Y অক্ষ নিয়ে তুমি যদি ডিফাইন করো তখন তুমি পাবা cos বিটা, দেন ফাইনালি cos গামা। গামা হচ্ছে কোনটা? গামা হচ্ছে জেড অক্ষের সাথে ওই ডিরেকশনের পজিটিভ অ্যাঙ্গেলটা, নট নেগেটিভ অ্যাঙ্গেল, উল্টাটা না, ঠিক আছে? এইটাই হলো ডিরেকশন কোসাইন। এটা হচ্ছে ডিরেকশন কোসাইন। এটা হচ্ছে একদম 3D যখন তোমাদেরকে ম্যাডাম করাবে একদম প্রথম ক্লাসে এটা তোমাদেরকে বুঝাই দিবে, ঠিক এই ফিগারটা দিয়ে তোমাদেরকে বোঝাবে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে ডিরেকশন কোসাইন। তাহলে ডিরেকশন কোসাইন আমরা কি বুঝতেছি? cos আলফা, cos বিটা, cos গামা। এত বড় বড় মান না দিয়ে আমরা এটাকে অনেক সময় এটাকে কি লেখে? এল, সরি ভুলে গেছি, এটা এল, এটা এম আর এটা এন লিখে। এল মানে হচ্ছে cos আলফা, যেটা এক্স অক্ষের পজিটিভ ডিরেকশন সেটা, এম হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ ডিরেকশন যেটা সেটা, এন হচ্ছে জেড অক্ষের পজিটিভ ডিরেকশন যেটা সেটা। তাহলে এল এম এন আর হচ্ছে আমার কি? ডিরেকশন কোসাইন। এল এম এন হচ্ছে ডিরেকশন কোসাইন, ঠিক আছে? এই প্রমাণগুলো এগুলো কিভাবে আসছে এটা একদম বলতেছি তোমাদেরকে ম্যাডাম 3D সময় করাই দিবে। তো আমার এখানে যেটা বের করতে হবে যে আমাকে এখানে ডিরেকশন, এই তিনটা ভেক্টরের ডিরেকশন কোসাইনটা বের করতে হবে। তো আমরা কিভাবে বের করছি সেটা দেখো। আমরা কি বের করতেছি? প্রথমে বলছি কি এটা সাম বের করতে, আমি সাম বের করলাম, যোগ বের করে আমার মানটা আসছে কত? tan i। দেখো তার মানে যে কে সবগুলো কেটে গেছে, তাই না? দেন আমাকে বের করতে বলছে ক্যালকুলেট দ্য মডিউল এন্ড ডিরেকশন কোসাইন অফ ইচ ভেক্টর। প্রত্যেকটা ভেক্টরের মডিউল, মডিউল মানে কি? মডিউলাস বের করতে হবে, তাই না? তাহলে এ ভেক্টরের আমি মডিউলাস বের করতে পারবো না? জি ম্যাম বি পারবো ম্যাম ভেক্টরের পারবো না? এভাবে করে বের করবা। খেয়াল করো, পজিটিভ নেগেটিভ গুলো সবসময় খেয়াল রাখবা। স্কোয়ার করলে কিন্তু নেগেটিভ আর নেগেটিভ থাকবে না, সব পজিটিভ হয়ে যাবে। তো আমি এর এখানে এ লিখছি, এখানে কোনো চিহ্ন দেয় নাই কেন? এটা কি ভেক্টর? বলো। ম্যাগনিটিউড, এটা যখন আমি ম্যাগনিটিউড বের করতেছি এটা আর ভেক্টর নাই, সেজন্য। ম্যাম এটা এখন ভেক্টর বুঝছো? নাই ওই যে মান বের করতে খেয়াল করো, খেয়াল করো, এটা সিম্বল গুলো খেয়াল করবা। ভুল ভুল লিখবা না, যদি না পারো একদম লিখবা না, শুধু ম্যাগনিটিউড দিয়ে ডিফাইন করবা। বাট এইখানে যদি তুমি একটা চিহ্ন দিয়ে দাও তাহলে অঙ্কটা কিন্তু পুরাটা ভুল হয়ে যাবে, অন্তত কিছু নাম্বার তো কাটবো আমি। তার মানে তুমি কিছুই বুঝো নাই, অথবা কারো কাছ থেকে দেখে লিখছো। বুঝাইতে পারছি? তো আমি যখন ম্যাগনিটিউড বের করব তার মানে এটা আর ভেক্টর থাকবে না, এটা মান, এটা তার কোনো দিক নাই। বুঝছো? সো এটা হচ্ছে ম্যাগনিটিউড, এখানে কোনো সিম্বল থাকবে না, ভেক্টরের কোনো সিম্বল থাকবে না। তাহলে ম্যাগনিটিউড আমি ওই মডিউলাসের ফর্মুলা দিয়ে ম্যাগনিটিউড বের করলাম। প্রথম ম্যাগনিটিউড এটা, ম্যাম সেকেন্ডটা এটা, থার্ডটা এটা এটা। ডিরেক্ট ওই যে মডিউলাস অফ এ দিয়ে মানে ভেক্টর এটা দিয়ে করে দিলে হবে না? হ্যাঁ আমি তো এক্সট্রা সেটা বললাম। হ্যাঁ শুধু এটা লিখো, ওটা লিখিও না যদি এটা না বুঝে থাকো, ঠিক আছে? আমি তো সেটা বললাম, ম্যাগনিটিউড অফ এ যখন লিখবে তখন এটা লিখবা, ম্যাগনিটিউড অফ বি যখন লিখবে তখন তো এটাই বের করতে হবে, তাই না? অথবা ম্যাগনিটিউড অফ সি, এভাবে লিখো, ঠিক আছে? আচ্ছা গেল। এরপর আমরা কি বের করছি? আমরা ডিরেকশন কোসাইন বের করতে হবে। সো ডিরেকশন কোসাইন বের করার জন্য আমার দরকার হচ্ছে কি, যেটার ডিরেকশন কোসাইন বের করব আমরা একটা পয়েন্ট ধরছিলাম না ডিরেকশন কোসাইনের জন্য? পি একটা পয়েন্ট ধরছিলাম না, মনে আছে? জি ম্যাডাম তো জি ম্যাডাম এখানে আমরা কি করব? ইউনিট ভেক্টরটা বের করব। ইউনিট ভেক্টরটা বের করব, প্রত্যেকটা ইউনিট ভেক্টর বের করব, এর ইউনিট ভেক্টর বের করব। এখানে আমি ম্যাথমেটিক্যালি আমি ডিরেকশন কোসাইনটা বের করছি কিভাবে সেটা খেয়াল করো। এ ভেক্টরের ইউনিট ভেক্টর বের করব, সিমিলারলি বি ভেক্টরের সি ভেক্টর ইউনিট ভেক্টর বের করে দেন ডিরেকশন কোসাইনটা আমি কিভাবে ডিফাইন করতেছি সেটা দেখো। এ ভেক্টরের ইউনিট ভেক্টরটা বের করব, এ ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ভাগ দিলে তো আমি ইউনিট ভেক্টরটা পেয়ে যাব না? এটা হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই এটার ম্যাগনিটিউডটা,
তাই না? তাহলে আমি এর ইউনিট ভেক্টর পেয়ে গেলাম এটা। বুঝতে পারছো? ইউনিট ভেক্টর কেমনে বের করব? যার যার ইউনিট ভেক্টর বের করব সে ভেক্টরটা দিয়ে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ দিব। তাহলে আগে প্রত্যেকটা বের করে আসছি। এর ম্যাগনিটিউড হচ্ছে কত? √74। বি ম্যাগনিটিউড কত? 3√10। সি হচ্ছে 2√46। তাহলে প্রত্যেকটা ভেক্টর দিয়ে তার ম্যাগনিটিউড ভাগ দিলে আমি ইউনিট ভেক্টরটা পাচ্ছি। তাহলে এ এর পাচ্ছি, বি এর পাচ্ছি, সি এর পাচ্ছি। আমি প্রথমে এ দিয়ে বের করতেছি কারণ আমি এর ডিরেকশন কোসাইন বের করব। তো ডিরেকশন কোসাইনটা কি হবে বলতো? এর ডিরেকশন কোসাইনটা কোনটা হবে? যে পজিটিভ ডিরেকশন এর পজিটিভ ডিরেকশনটা হচ্ছে কি আমার যে ডিরেকশন কোসাইনটা আমরা লিখবো কিভাবে? 3/√74, 7/√74 -4/74। বুঝছো? আই জে কে এর দিকে যে ডিরেকশন গুলো আমি এটা দিয়ে মানটা বের করতেছি, এটাই হচ্ছে কি আমার ডিরেকশন কোসাইন। তার মানে আমি ইউনিট ভেক্টরটা থেকে আমি ডিরেকশন কোসাইনটা ডিফাইন করতে পারতেছি। সিমিলারলি ইউনিট ভেক্টর অফ বি কি হবে? বি ভেক্টর দিয়ে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ দিলাম। তাহলে এটা ডিরেকশন কোসাইনটা কত হবে? মানগুলো ডিরেকশন কোসাইনের মানগুলো এটা এটা এন্ড এটা। ঠিক আছে? ডিরেকশন কোসাইন বের করতেছি। খেয়াল করো, ডিরেকশন কোসাইন এটা কিন্তু একটা ভেক্টর না, এটা একটা স্কেলার। ডিরেকশন কোসাইন বলছে কিসের মান? এক্স অক্ষের পজিটিভ দিকের যে মানটা, পজিটিভ অ্যাঙ্গেলের যে মানটা সেটা। ঠিক আছে? তাহলে এই আই হচ্ছে এক্স অক্ষেরটা, জে হচ্ছে ওয়াই অক্ষেরটা, কে হচ্ছে জেড অক্ষেরটা। তিনটে অক্ষ তো অবশ্যই থাকবে। ঠিক আছে? সো আমি ডিরেকশন কোসাইন বের করতেছি। বি এর ডিরেকশন কোসাইন হচ্ছে কত কত? 1/3√10 -5/3√10 এন্ড -8/3√10, কমা কমা দিয়ে এগুলো লিখবা। দেন সিমিলারলি ইউনিট ভেক্টর অফ সি কিভাবে বের করব? ভেক্টর দিয়ে তার ম্যাগনিটিউডটা ভাগ দিব, দেন এখান থেকে ডিরেকশন কোসাইনটা আমি লিখবো। এটা হচ্ছে ডিরেকশন কোসাইন। ম্যাম 11:25 হয়ে গেছে। হ্যাঁ, ক্লাসও শেষ আমাদের। ঠিক আছে? ওকে, দেন আমরা এরপর থেকে অ্যাটেন্ডেন্সটা ক্লাস শুরু করব পরবর্তী ক্লাস থেকে।